প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 119তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে একটি ঘটনা আপনারা শোনার পর সত্যি নড়ে চড়ে বসবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। ওনার পাঠানো যে ঘটনাগুলো আমরা প্রচার করেছি, এর মধ্যে আজকের ঘটনাটি একটু অন্যরকমই বলতে হবে। কেননা এই ঘটনাটি যিনি প্রত্যক্ষ করেছেন উনি একজন সাংবাদিক, আর এখনো উনি এই পেশায় রয়েছেন। মিকাইল আহমেদ ভাই যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, তিনি কিন্তু এই মিকাইল ভাইয়েরই কলিগ, যার নাম হচ্ছে সাকিব। সাকিব ভাইয়ের পাঠানো দুটি ঘটনা কিন্তু মিকাইল ভাই আমাদেরকে দিয়েছেন। এটি কিন্তু সাকিব ভাইয়ের পাঠানো তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1995 সালে সাকিব ভাইয়ের শ্বশুরের সঙ্গে। ওই সময় কিন্তু সাকিব ভাইয়ের শ্বশুর সাংবাদিক হিসেবেই কর্মরত ছিলেন একটি পত্রিকাতে আর কি। তো সাকিব ভাইয়ের পুরো নামটা বলি, আব্দুল্লাহ আল সাকিব। ওনার বাড়ি বগুড়ার শেরপুরে। আর ওনার শ্বশুরের নাম হচ্ছে নজরুল ইসলাম। সাংবাদিকতার যে পেশা, এই পেশার কারণে কিন্তু অনেক জায়গায় যেতে হয়। তো ওনার শ্বশুরকে একদিন বগুড়া থেকে লালমনিরহাটে যেতে হয়। ওনার শ্বশুরের বাড়ি কিন্তু বগুড়াতে। মূলত যাবার পথেই রাতের বেলা ঘটনাটি ঘটেছিল। আর বিস্তারিত উনি যাচাই বাছাই করেন, যেহেতু সাংবাদিক মানুষ। একটা জিনিস দেখেই কিন্তু উনি বিশ্বাস করবেন বিষয়টা এরকম না, তথ্য অনুসন্ধান করা প্রয়োজন। তো এগুলো সব কিছু যাচাই বাছাই শেষ করে একটি সিদ্ধান্তে উনি উপনীত হয়েছিলেন। সেই ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি। লালমনিরহাট স্টেশনের আগে তখনকার সময় বাঁশঝাড় এবং শালবন পড়ত। এর মাঝখান দিয়ে রাত 2টোর দিকে ট্রেন চলাচল কিন্তু করে থাকে। লালমনিরহাটের কাছাকাছি আসলে তখন বাঁশঝাড় ও শালবন যেই জায়গাটা রয়েছে আর কি, এমন একটা জায়গা, সেখান দিয়ে কিন্তু একদম ঘুটঘুটে গভীর অন্ধকার বিরাজ করে। চারিদিকে শুনশান ভৌতিক নীরবতা, ঝিঝি পোকার ডাক। এখানে কিন্তু দুপাশে দুটো দিঘি রয়েছে। সবাই এই দিঘিকে আন্ধার দিঘি বলে। ওই দিঘির কাছাকাছি আসলেই নাকি ট্রেন অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। অনেকে অনেকবার, একবার দুবার না, অনেকবার এখান থেকে কিন্তু ভয় পেয়েছে। এখানে আসলেই যাত্রীদেরকে নাকি বলা হতো ট্রেনের দরজা জানালা বন্ধ রাখতে। এমত অবস্থায় সবাই দেখতে পেত অনিচ্ছাকৃতভাবেই ট্রেনটি স্লো হয়ে যাচ্ছে। ট্রেনটির চারপাশে তখন অদ্ভুত একটা শব্দ শোনা যেত, ঘুম ঘুম ঘুম, এরকম একটা শব্দ নাকি শোনা যেত। আর অনেক মানুষ আর্তনাদ করছে, নারী, পুরুষ, শিশু, এরকম আর্তনাদ শোনা যেত। আবার কখনো কখনো নাকি দেখা যেত এক ঝাঁক মানুষরূপী পুরুষ বা মহিলা জিনের অবয়বগুলো মারাত্মকভাবে বিরক্ত শুরু করেছে। এমত অবস্থায় ট্রেনে থাকা সকল যাত্রী কিন্তু ভয় পেত। এছাড়া কখনো বিড়াল রূপে, কখনো কুকুর রূপে, আবার কখনো ঘোড়ার রূপে ট্রেনের পাশাপাশি সমান গতিতে ছুটে চলত এগুলো। আবার কখনো কখনো কাফনের কাপড় মোড়ানো পুরুষ ও মহিলা অবয়বকেও দেখা যেত। তবে কোনো সময়ই যাত্রীদের উপর কিন্তু আক্রমণ করত না তারা। এছাড়া আশেপাশের বাঁশঝাড় এবং শালবনেও এদেরকে দেখা যেত ওই আন্ধার যে দিঘি এটা পার হবার পরেও। কাফন পরা অবস্থায় মানুষের অবয়বগুলো বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর, অদ্ভুত এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঘুটঘুটে অন্ধকারের ভেতরেও কিন্তু এই অবয়বগুলোকে দেখা যেত। এক রাতের ঘটনা, যখন সাকিব ভাইয়ের শ্বশুর উনি ওই ট্রেনে ছিলেন।
উনি নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। উনি তো ট্রেনের ভেতরে ওই সময় আসছেন, তো হঠাৎ করে ট্রেনে যারা অ্যাটেন্ডেন্ট থাকেন আর কি, ওনারা বলছেন যে সবাই এখন দরজা জানালা বন্ধ করে দেন। উনি এটা শোনার পর বেশ অবাক হন যে ঘটনাটা কি। ট্রেনের অ্যাটেন্ডেন্ট উনি বলছেন যে দরজা জানালা বন্ধ করে দিতে। উপস্থিত সবাই দেখা গেল যে হুড়মুড় করে জানালা নামিয়ে দিচ্ছেন। যেহেতু উনি সাংবাদিক, ওনার মধ্যে তো কৌতূহল জাগবে, এটাই তো স্বাভাবিক। উনি আসলে বিষয়টা বুঝতে চাইছিলেন যে ঘটনাটা কি হচ্ছে। তখন উনি একটা কাজ করলেন, উনি দরজার কাছে চলে গেলেন। ওনার যে বসার সিটটা ছিল ওখান থেকে উঠে দরজার কাছে চলে গেলেন, যেহেতু ওখানে জানালাগুলো অনেকেই বন্ধ করে দিচ্ছিলেন আর কি। আর ওই ট্রেনে ওই সময় যে জানালাগুলো ছিল এগুলো স্টিলের, দেখা যাচ্ছে যে কাচের কিন্তু জানালাও আছে, পাশাপাশি কিন্তু স্টিলের একটা জানালাও থাকে। ট্রেনে কিন্তু অধিকাংশ সময় দুটো জানালার একটা শেড থাকে আর কি। এটা ওই সময় আমি নিজেও দেখেছি। তো উনি দেখলেন যে কাচের জানালা তো একবার নামিয়েছেই, এরপর স্টিলের যে অংশটা এটাও নামিয়ে দিয়েছে। এখন তো আর বোঝা যাবে না যে বাইরে কি হচ্ছে, এই জন্যই মূলত উনি দরজার কাছে চলে গিয়েছেন। এরপর যেটা দেখতে পেলেন এটা আসলে নিজের চোখকেও উনি বিশ্বাস করাতে পারছিলেন না। উনি দেখতে পেলেন যে ঘোড়া, শেয়াল, বিড়াল বড় বড় আকৃতির ট্রেনের সাথে সমান গতিতে দৌড়াচ্ছে, ট্রেনের একদম কাছাকাছি চলে আসছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে তারা ভয় দেখানোর চেষ্টা করলেও মনে হচ্ছে এরা কিছু একটা বলতে চায়। তাদের মধ্যে এমন একটা অনুভূতি রয়েছে যেই অনুভূতিটা তারা মনে হচ্ছে মানুষকে জানাতে চায়, এমনটা মনে হলো। এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে, অথচ সাকিব ভাইয়ের শ্বশুর উনি এক দৃষ্টিতে দেখছেন। কিছুক্ষণ পরই যখন ওই শালবন বাঁশঝাড় এগুলো শুরু হলো, এর ভেতরে দেখতে পেলেন বাঁশঝাড়ের ভেতরে সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। তারাও এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে আছে। যেহেতু উনি দরজার ওখানে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছিলেন। কিছু সময়ের মধ্যেই যখন ওই জায়গাটা ট্রেন পার করে ফেলল, এরপর ট্রেনের যে গতি এটা স্বাভাবিক হয়ে গেল। উনি তো নিজের সিটে এসে বসলেন। ওই জায়গাটা পার হওয়ার পর যাত্রীরা ট্রেনের জানালার যেই অংশ নামিয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু তুলে দিলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। এদিকে ওনার তো মনের মধ্যে প্রবল আগ্রহ জন্মেছে, আসলে ঘটনাটা কি হলো। কোনো দুষ্টু লোকজন এখানে এরকম সাদা কাপড় পরে বসেছিল না তো? এটা তো তথ্য অনুসন্ধান করতেই হবে। প্রথমে উনি চিন্তা করলেন ট্রেনের যিনি চালক তার সাথে কথা বলবেন। যেহেতু চালক একদম সামনের দিকে থাকে, সবসময় তারা আসা যাওয়া করেন, ওনাদের কাছ থেকে আসল তথ্যটা পাওয়া যেতে পারে। ট্রেন যখন লাস্ট স্টপেজে আসে আর কি, এরপর ট্রেনের চালকের সাথে উনি নিজের পরিচয় দিয়ে কথা বলেন যে উনি সাংবাদিক, এই ঘটনাটা কেন হয়েছে। তখন ওই চালক রোমহর্ষক কিছু তথ্য দিলেন। উনি বললেন যে আসলে এই যে আন্ধার দিঘি, এখান থেকেই মূলত এই ভয়ের ঘটনাটার সূত্রপাত হয়। অনেক আগে এখানে এক রাজা ছিল, সে ছিল খুবই নিষ্ঠুর এক রাজা। এই যে আন্ধার দিঘি, এখানে নাকি অনেক নারীকে হাত পা বেঁধে পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শিশুদেরকেও একইভাবে হত্যা করা হয়েছে, পুরুষদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। যারাই তার কথা শুনত না, অবাধ্য হতো, বিদ্রোহ করত, তাদের উপর এই ধরনের শাস্তি নেমে আসত। এরকম অনেক নির্যাতনের ঘটনা এই এলাকায় ঘটেছে। এখনো সেই রাজার ভগ্নাবশেষ যেই রাজপ্রাসাদ রয়েছে সেটা কিন্তু রয়েছে পরিত্যক্ত অবস্থায়। উনি যখন এটা শুনলেন, দিনের বেলাতে দেখতে যাবেন এমন পরিকল্পনা করেছেন। সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা গণমাধ্যমেরই স্থানীয় প্রতিনিধি থাকে। বাইরে থেকে যদি কোনো সাংবাদিক যান, উনি চেষ্টা করেন যে ওনার
ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধি কে আছেন ওখানে তার সাথে যোগাযোগ করে যাবার জন্য। তো উনি যোগাযোগ করেন, সেখানে যে স্থানীয় প্রতিনিধি ছিলেন তার সাথে উনি এই আন্ধার দিঘির কাছাকাছি আবার আসেন। সেখানে কিন্তু এই পরিত্যক্ত রাজপ্রাসাদের একদম ভগ্নাবশেষ সেগুলো ছিল, সেগুলো উনি দেখছিলেন। ভেতরে মাকড়সা এছাড়া আরো অনেক ধরনের পোকামাকড় সেখানে বাসা বেঁধেছে, এগুলো উনি দেখলেন। তারপর বুঝতে পারলেন যে আসলেই ঘটনাটা সত্য, কেননা উনি নিজের চোখে রাতের বেলা এই জিনিসগুলো দেখেছেন। এছাড়া আশপাশে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে উনি কথা বলেছিলেন। ওই সময়ে 1995 সালে পত্রিকাতেও কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয়েছিল বলে জানিয়েছেন। এখন তো উনি প্রায় 20 বছরের উপরে, অর্থাৎ এই সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেব, উনি এতদিন ধরে ঢাকাতেই রয়েছেন। এখন উনি ওই সাংবাদিক হিসাবেই রয়েছেন, সাংবাদিকতা পেশার সাথে উনি নিজেকে জড়িত রেখেছেন। উনি এখন অবশ্য বলতে পারেন না যে ওই জায়গার বর্তমান অবস্থা কি। এটি ছিল ঘটনা। তবে এই ঘটনার মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে যে এই যে নজরুল ইসলাম সাহেব উনি কিন্তু একজন হুজুরের সাথে কথা বলেছিলেন। হুজুর জানিয়েছিলেন এক অন্যরকম ঘটনা। হুজুর জানিয়েছেন যে এই যে এইখানে যেই জিনগুলোকে দেখা যায় এরা কিন্তু কখনোই কোনো মানুষকে ক্ষতি করেনি, এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে কেন ট্রেনে থাকা যাত্রীদেরকে তারা ভয় দেখায়? তখন হুজুর বলেছিলেন যে এরা আসলে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে জানাতে চায় যে মানুষ আসলে আগ্রহী হয়ে জানুক এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে। মানুষ তখন জানার চেষ্টা করে যে এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে, তখন জানতে পারে এখানে সহস্র মানুষের কি নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেই ইতিহাস। মূলত তারা এই বিষয়টি মানুষকে জানানোর চেষ্টা করে। তারা বিভিন্নভাবে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে ক্ষতি করতে চায় না। তারা চায় মানুষ জানুক যে এই হারিয়ে যাওয়া রাজপ্রাসাদের অন্তরালে কি নোংরা বিভৎস নির্মম ইতিহাস লুকায়িত আছে। মূলত তারা এভাবে মানুষকে এই বিষয়টি জানাতে চায়। এই জন্য তারা মানুষকে ক্ষতি করে না। তাদের চাহনির মধ্যে কোনো কিছু বলতে চাওয়ার একটা ভাব লুকায়িত থাকে। এটি কিন্তু উনি জানতে পেরেছিলেন পরবর্তীতে। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে, আরো ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেবকে। আপনার দহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় কিন্তু আমরা জানার আগ্রহ প্রকাশ করছি, তা হচ্ছে যে ওই জায়গাটির বর্তমান অবস্থা কি। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা হয়তোবা এখনকার অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। 1995 সালের অবস্থা কিন্তু আমরা জানালাম। এখন তো আশপাশ অনেক উন্নত হয়েছে নিঃসন্দেহে, এখনো কি সেই ঘটনা ঘটে? এটা আমরা জানতে চাই। যেহেতু মিকাইল আহমেদ ভাই বাংলাদেশের একটি রিনাউন্ড পত্রিকায় জব করছেন, ওনার পত্রিকাতে ওই এলাকার স্থানীয় এজেন্ট বা স্থানীয় প্রতিনিধি তো রয়েছেন, তাদের মাধ্যমে যদি তথ্য সংগ্রহ করা যায় তাহলে কিন্তু আমরা এই জায়গা সম্পর্কে নতুন করে আরো কিছু জানতে পারবো। আমরা সেই অপেক্ষায় থাকব। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorwardbd afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আপনার দহর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল আমাদের অন্য যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আফনাস বি নামে, সেখানে কিন্তু ফিয়ার উইথ টুইসডে শিরোনামে ভয়ের আরো একটি এপিসোড আমরা আনতে যাচ্ছি। সেখানে যে ঘটনাগুলো থাকে সেগুলোরও দারুণ প্রশংসা আপনারা করছেন, আমরাও উৎসাহিত হচ্ছি। আর আমরা এই এপিসোডগুলো এই কারণে করতে পারছি যে আপনারা
আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাচ্ছেন। এই ঘটনার মাধ্যমে আমরা অন্য ধরনের একটা অনুভূতি পাই। ছোট ঘটনা হলেও এর মধ্যে ভিন্ন ধরনের একটা স্বাদ রয়েছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য আমরা বলি যে আমরা আসলে ছোট, মাঝারি, বড় এই মানদণ্ডে এখন ঘটনা বিচার করতে চাই না। আমরা চাই যে আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি কিনা। আশা করি আমরা সেটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না, সম্ভব হবেও না কখনো। আল্লাহ আমাদের এই পথে চলাকে কবুল করুন। চলুন চলে যাব আজকের হরর নাইটের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। গদলিয়া। আসমোডিয়াস আবার বলল নামটা, উচ্চারণ করলো যেন সেটা মুখে তেতো লাগছে তার। বাবিলনীয়রা তাকে বসিয়েছে মিসপায়। সে শান্তির কথা বলে, সে মানুষকে বলছে, ফিরে আসো তোমরা, এই মাটিতে চাষ করো, এই মাটিতে আঙ্গুর লাগাও, আঙ্গুর। বাবিলনীয়দেরকে মেনে নাও, সব ঠিক হয়ে যাবে তোমাদের। সে জিহুদার মানুষগুলোকে আবার এক জায়গায় আনছে, আবার গড়ে তুলতে চায় শহরকে, আবার সে আশা দিচ্ছে। আসমোডিয়াস এবার একদম নিচু গলায় বলে, সে পাথর কাটতে পারে ঠিকই, কিন্তু আশা, এই কথাটাকে সে এমন ভাবে বলল যেন এটা একটা গালি। কিসের আশা? মন্দির পড়েছে ভালো, সেরায় মরেছে তাও ভালো, জেরুজালেম ধ্বংসস্তূপ সেটাও ভালো, কিন্তু এই গদলিয়া, এই একজন মানুষ যে সবকিছু আবার জোড়া লাগানোর চেষ্টা করছে, যদি তাকে থামানো না হয় তাহলে 10 বছরে, 20 বছরে, 70 বছরে, 100 বছরে এই জাতি আবার দাঁড়াবে, আবার এই মন্দির দাঁড়াবে, আবার ঈশ্বরের ঘর তৈরি হবে, এবং তখন আবার আমাদের 7 বছরের যন্ত্রণা। উফ! পাথর কাটো, মাটির পাত্র বানাও, দড়ি পাকাও, সব অর্থহীন হয়ে যাবে, কারণ মানুষ আবার ফিরে আসবে, আবার বিশ্বাস করবে, এবং আবার বিশ্বাস করবে আমরা তাদের সবচেয়ে বড় শত্রু। পাখিটা ধীরে ধীরে মাথা নাড়ালো এদিক ওদিক, যেন সে বুঝেছে। এরপরে সে বলে, কিন্তু গদলিয়াকে মারার জন্য আপনার সেরাককে লাগবে কেন? আপনি নিজেই তো। কারণ গদলিয়ার চারপাশে রক্ষী রয়েছে, উত্তর দিল আসমোডিয়াস। বাবিলনীয় সৈন্য আছে এবং মানুষের মন আছে, যে মন এখনো ঈশ্বরের দিকে ফেরানো সম্ভব। আমি মানুষের মনে ঢুকতে পারি, কিন্তু একটা পুরো ষড়যন্ত্র গড়তে, একটা নিখুঁত পরিকল্পনা করতে, রক্ষীদের অলক্ষ্যে একটা হত্যাকাণ্ডের নকশা আঁকতে, এর জন্য চাই এমন একজন যে নিখুঁততার সাথে কাজ করতে জানে, যে প্রতিটা কোণ হিসাব করতে জানে, যে জানে কিভাবে একটা কাঠামো এমন ভাবে ভাঙতে হয় যাতে সবকিছু একসাথে ধসে পড়ে। আসমোডিয়াস থামে। স্থপতি জানে কিভাবে গড়তে হয়, কিন্তু স্থপতির চেয়ে ভালো আর কেউ জানে না কিভাবে ভাঙতে হয়, কারণ যে গড়ে সে প্রতিটা দুর্বলতা সম্পর্কে জানে। পাখিরা অনেকক্ষণ ধরে চুপ করে রইল, তারপর বলে, তাহলে আপনি তাকে ডাকছেন তার জ্ঞানের জন্য, তাও ঘৃণার জন্য নয়? দুটোই, আসমোডিয়াস বলল। ঘৃণা তাকে রাজি করাবে, আর জ্ঞান তাকে সফল করবে। আসমোডিয়াস এবার মরুর মাঝখানে দাঁড়ালো। সে তার শক্তিকে চারপাশে ছড়িয়ে দিল। সে এমন ভাবে হেলে গেল, তার চোখ আকাশে সেই অন্ধকার বিন্দুর দিকে এমন ভাবে স্থির হলো যেখানে কোনো তারা নেই, যেখানে কখনো আলো পৌঁছাবে না। সে কথা বলতে শুরু করে, কিন্তু এই কথা মানুষের ভাষার নয়। কোনো মতেই এই কথা মানুষের ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। এই ডাক ছিল জিন্দার ভাষায়, সে আদিম ভাষা, যা আগুনের আগে তৈরি, যা ধোয়াবিহীন আগুনের মতো শুদ্ধ এবং বিষাক্ত। প্রতিটা শব্দ বাতাসে একটা কম্পন তৈরি করেছিল, এবং সেই কম্পনে চারপাশে বালি সরে যাচ্ছিল, পাথরে চির ধরছিল, এবং দূরে কোথাও কোনো প্রাণী আতঙ্কে হয়তো চিৎকার করে পালাচ্ছিল। তখন আসমোডিয়াস ও জিন, সেরাক ও জিন, দুজনের হয়তো জাত ভিন্ন, কিন্তু একই উৎস থেকে আসা তারা, ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট, এবং তাই একে অপরকে ডাকার ক্ষমতা তাদের আছে। এমনকি যখন একজন স্বেচ্ছায় নিজেকে মহাকাশের সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে দূরে, সবচেয়ে শূন্য স্তরে বন্দী করে রাখে, তাকেও।
ডাকটা জটিল ছিল, সরল না। প্রথমে আসমোডিয়াস বলল সেরাকের পুরনো নাম, সেই নাম যা সেরাক নিজেও ভুলে যেতে চেয়েছিল হয়তো, সেই নাম যা তাকে মন্দিরের নকশা আঁকতে বাধ্য করার সময় তাকে বন্দী করেছিল। তারপর সে বলল মন্দিরের প্রতিটা মাপের কথা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যেগুলো সেরাক নিজেই হিসাব করেছিল এবং যেগুলো বলার মাধ্যমে আসমোডিয়াস যেন সেরাকের নিজের কাজকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে বানিয়ে নিচ্ছিল। তারপর সে বলল আগুনের কথা, মন্দির পোড়ার কথা, প্রতিটা পাথর যেভাবে ফেটে গিয়েছিল তাপে, প্রতিটা স্তম্ভ যেভাবে গলে গিয়েছিল। সেই বর্ণনা আসমোডিয়াস দিল এমন ভাবে যেন সে জানে এই বর্ণনা সেরাকের আত্মার গভীরে যে আঘাত করবে। কারণ একজন স্থপতির কাছে তার সৃষ্টির ধ্বংস শোনা মানে নিজের মৃত্যুর বর্ণনা শোনা। আশপাশে বাতাসগুলো কেমন জানি ঘূর্ণির মতো দিয়ে কাঁপছিল, অনেকটা আগুনের উপরে স্তর, যেমন দেখলে মনে হয় ঢিল ঢিলে। মনে হয় বাড়ি ওই ঘূর্ণির সাথে নড়তে লাগলো, যদিও কোনো বাতাস নয় তা। আকাশের সেই অন্ধকারটা যেখানে তারা ছিল না, সেটা যেন ধীরে ধীরে কাঁপতে শুরু করলো, যেন কোনো কিছু সেখান থেকে জেগে উঠেছে, যেন বহু বছরের ঘুমের পর কেউ চোখ খুলেছে এবং সেই চোখ খোলার মুহূর্তে যে রাগ জমে আছে তা মহাবিশ্বের একটা অংশ কাঁপিয়ে দিচ্ছে। পাখি পিছিয়ে গেল, কিন্তু আসমোডিয়াস পিছিয়ে যায়নি। সে দাঁড়িয়ে রইল সেইভাবে তার শক্তিকে ছড়িয়ে দিয়ে, এবং সে বারবার অনবরত সেই শব্দগুলো বলে যাচ্ছিল। সেই শব্দগুলো ছিল এক একটা নাম, এক একটা প্রতিজ্ঞা, এক একটা চ্যালেঞ্জ, সবকিছু একসাথে গাঁথা। সেরাক, প্রভু, আসমোডিয়াস এমন ভাবে বলল, এবং তার কণ্ঠে এমন কিছু ছিল যা প্রায় সম্মানের কাছাকাছি, যদিও আসমোডিয়াস কাউকে সম্মান করত না। আপনার সৃষ্টি পুড়ছে, আপনার 7 বছরের যন্ত্রণা ছাই হয়ে গেছে, আর এখন একজন মানুষ সেই ছাইয়ের উপর আবার কিছু করার স্বপ্ন দেখছে। আসুন, দেখুন কি হয়েছে আপনার হাতের কাছে, এবং তারপর সাহায্য করুন যাতে আবার কখনো এই জাতি কিছু করে তোলার সাহস না পায়। আকাশের অন্ধকার বিন্দুটা একদম ফেটে গেল, এবং সেই ফাটল থেকে যা বের হয়ে এলো তার উপস্থিতি এতটা বিশাল, এতটাই পুরনো, এতটাই ক্রুদ্ধ যে মরুভূমির বালি কয়েক মুহূর্তের জন্য কালো হয়ে গেল, যেন সূর্য নিজে ঢাকা পড়ে গেছে। সে পাখি মারাত্মক ভয়ে নিজের চোখ বন্ধ করলো, কিন্তু আসমোডিয়াস এক পাও পিছিয়ে যায়নি। সে শুধু অপেক্ষা করছিল তার। সেরাকের আকৃতি স্থির ছিল না প্রথমে, যেন বহু বছর ব্যবহার না হওয়া একটা শরীর নিজেকে আবার মনে করার চেষ্টা করছে। প্রথমে শুধু আগুনের রূপরেখা, তারপরে ধোঁয়া, তারপরে ধীরে ধীরে একটা আকার বিশাল মানুষের চেয়ে 3 গুণ উঁচু, এবং তার গায়ে এখনো লেগে আছে টেম্পল অফ সলোমনের সেই পুরনো চিহ্ন সমূহ। তার চোখ খুলল সে। সেই চোখে প্রথমে যা দেখা গেল তা হচ্ছে বিভ্রান্তি। সে বলল, কেন কেন আমাকে ডাকা হলো? সেরাকের কণ্ঠ মরুভূমির পালির নিচ থেকে উঠে আসা ভূমিকম্পের মতো লাগলো তখন। আমি ঘুমাচ্ছিলাম, নিজেকে দূরে রেখেছিলাম, কেউ আমাকে স্পর্শ করতে পারে না সেখানে। আসমোডিয়াস মাথা নিচু করল, সম্মানের ভঙ্গি, যদিও তার ভেতরে কোনো সম্মান নেই। সে বলল, প্রভু, আপনি স্থপতি, দুঃখিত আপনার বিশ্রাম ভাঙার জন্য। সেরাক ঘুরে তাকালো, তার চোখে চেনার ছাপটা ফুটে উঠল, এবং ফুটে উঠল দগদগে রক্তাক্ত একটা ক্ষত। আসমোডিয়াস, সে বলল। নামটা তার মুখ থেকে এমন ভাবে বের হলো যেন এটা একটা বিষ। সে বলল, তুমি ছিলে সবচেয়ে বড় কাজ চোর। শিকলে বেঁধে তোমাকে দিয়ে কাজ করানো আমার জন্য ছিল সবচেয়ে কঠিন কাজ। কেন ডাকলা আমাকে? আসমোডিয়াস একটু থামল, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে সে বলে, কারণ আপনার দেখার অধিকার আছে। নরম গলায় প্রায় সহানুভূতির সঙ্গে সে বলে, কি হয়েছে আপনার সৃষ্টির সাথে? আপনি চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে আপনার নিজের ইচ্ছায়, আপনার নিজের গৌরবে, কিন্তু পৃথিবী থামেনি। সময় চলেছে এবং যা ঘটেছে সেটা আপনার জানা উচিত। সেরাকের চোখ সরু হয়ে এলো,
কি ঘটেছে সে জিজ্ঞেস করল। আসমোডিয়াস হাত তুলল না, কথাও বলল না সরাসরি, বরং সে শুধু চোখ বন্ধ করল এবং সেরাকের ভেতরে একটা দরজা খুলে দিল। জিনদের মধ্যে ক্ষমতা আছে, একে অপরের মানে অতীতের দৃশ্য একে অপরের ভেতরে সে ঢেলে দিতে পারে, যেন স্মৃতি সরাসরি চোখের সামনে নাটকের ফুটেজ হয়ে চলতে শুরু করে। আসমোডিয়াস এই ক্ষমতা ব্যবহার করলো সবচেয়ে নিষ্ঠুর ভাবে, কারণ সে শুধু ঘটনা দেখালো না, সে দেখালো সেই ঘটনার প্রতিটা যন্ত্রণাদায়ক বিস্তারিত বিবরণ। সেরাক দেখল টেম্পল অফ সলোমনের সোনার দরজায় প্রথম আঘাত, দেবদারু কাঠের দেয়ালে আগুন ধরার মুহূর্ত, কিভাবে কাঠ প্রথমে কালো হয়, তারপর কমলা হয়ে ওঠে, তারপর একসাথে দপ করে জ্বলে ওঠে। হোলিয়েস্ট অব দ্য হোলি সেই পবিত্র কক্ষ, যেখানে সেরাক নিচে প্রতিটা মাপ হিসেব করে কষেছিল, প্রতিটা কোণ নিখুঁতভাবে ঠিক করেছিল, সেই কক্ষ আগুনে কিলে যাচ্ছে। জাকিনা বোয়াজ মন্দিরের সামনে দুই বিশাল স্তম্ভ, যেগুলো সেরাকের নিজের নকশা, যেগুলো নিয়ে সে সবচেয়ে বেশি গর্বিত ছিল, সেগুলো ভেঙে পড়েছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে ব্যাবিলনীয় সৈন্যদের কুঠারের আঘাতে। এবং সবশেষে পুরনো কাঠামো, পুরো 7 বছরের শ্রম, পুরো নিখুঁত স্থাপত্য সব ধসে পড়েছে ধুলো আর ছাই হয়ে। সেরাকের চিৎকার মরুভূমির আকাশকে কাঁপিয়ে দিল। সেই চিৎকারে দূরের পাহাড় থেকে যেন পাথর গড়িয়ে পড়ল, বালির নিচে চাপা পড়া পুরনো কবরের হাড়গুলো যেন কেঁপে উঠল। আকাশের তারা কেন জানি মনে হলো কেঁপে উঠেছে। না, বলল সেরাক, তার কণ্ঠ এখন ভূমিকম্প নয়, সেটা একটা ক্ষত বিক্ষত আর্তনাদ। না না না, এটা হতে পারে না। আমি প্রতিটা পাথর বসেছিলাম নিজের হাতে, প্রতিটা কোণ মেপেছিলাম নিজের হাতে। 7 বছর আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত শক্তি দিয়ে সেই কাঠামো আমি, আর এখন সে কাঁপছে রাগে। আগুনের শিখা তার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে, নিয়ন্ত্রণহীন ভাবে, যেন তার ক্রোধ আর তার সেই আকার, সেই ক্রোধ আর আকার তার সীমানায় মানতে চাইছে না। কে করেছে এটা, সে গর্জন দিয়ে উঠে। কে করেছে এই কাজ? আসমোডিয়াস নীরব রইল কয়েক মুহূর্ত, তারপর খুব ধীরে, খুব নরম ভাবে, যেন সে নিজেও দুঃখিত, সে বলল, নেবুকাদনেজার, বাবেলের রাজা, তার সেনাপতি নেবুজারদান টেম্পল অফ সলোমনে আগুন দিয়েছিল। মানুষ! সেরাক ফিসফিস করে উঠল, আর সেই ফিসফিসানিতে এত ঘৃণা ছিল যে বাতাস নিজেই যেন পুড়ে যাচ্ছিল সেই ঘৃণায়। একটা মানুষ আমার সৃষ্টি ধ্বংস করেছে, একটা মানুষ! সেরাকের চোখ দুটো এখন বিশুদ্ধ আগুন। তার ভেতরে যে ক্রোধ জমা হয়েছিল, 7 বছরের অপমান, তারপর শতাব্দীর নির্বাসন, এবং এখনই খবর, সবকিছু একসাথে ফেটে পড়ল। এবং ঠিক এই মুহূর্তে আসমোডিয়াস তার কূট চাল চালল, কারণ সে জানত ক্ষুব্ধ সেরাক যদি সরাসরি গদলিয়ার দিকে ছুটে যায়, তাহলে কাজটা গোছালো হয়ে যাবে, বাবিলনীয় সৈন্যরা সতর্ক হয়ে যাবে, এবং তার চেয়েও বড় কথা, আসমোডিয়াস নিজে যা চায়, এই প্রতিশোধের প্রথম স্বাদ অন্য কাউকে দিয়ে নিয়ে নিতে, নিজের হাত পরিষ্কার রাখতে। সেরা কেমন কিছুতে জড়াতে চায় যা তার ক্রোধকে আরো গভীর, আরো অন্ধ করে তুলবে, যাতে পরে গদলিয়ার বিরুদ্ধে তাকে পরিচালনা করা সহজ হয়। প্রভু, আসমোডিয়াস বলল, তার গলায় এখন এক ধরনের বিনয়, প্রায় দাসত্বের সুরে সে বলে, যেন সে নিজেকে সেরাকে সেবক বানিয়ে নিয়েছে। আপনার ক্রোধ ন্যায্য, কিন্তু তার আগে একটা কথা আপনার জানা দরকার। কি কথা? আসমোডিয়াস বলে, যেদিন জ্বলছিল সেদিন প্রতিটা শব্দ মানে সে একদম সাবধানে বলে, যেদিন জ্বলছিল সেদিন আমরা 6 জন, অর্নিয়াস, লিক্সটেট্রাক্স, টেফ্রাস, ওনোল স্কেলিস, এফিপ্পাস, বেলজেবুল, আমরা অলিভ পাহাড়ে দাঁড়িয়ে সেই আগুন দেখেছিলাম, এবং আমরা আনন্দিত হয়েছিলাম। সেরাক তার দিকে এমন ভাবে তাকালো যেন সে এখনই আসমোডিয়াসকে ফেলে ফেলবে। তারা প্রত্যেকে নিজের মুখে স্বীকার করেছিল। আসমোডিয়াস বলতে থাকলো কিভাবে তারা মন্দির নির্মাণে কষ্ট পেয়েছিল,
অর্নিয়াস বলেছিল পাথর কাটার যন্ত্রণার কথা, বেলজেবুল বলেছিল মার্বেল কাটার অপমানের কথা। প্রত্যেকে নিজের কষ্টের কথা বলেছিল এবং মন্দির পড়তে দেখে আনন্দ প্রকাশ করেছিল। তারা সেই আগুনকে স্বাগত জানিয়েছিল। তারা উল্লাস করেছিল আত্মার সৃষ্টির পতনে। এটা মিথ্যা ছিল না, কিন্তু এটা সত্যের একটা অংশ মাত্র। কারণ সেই 6 জনের আনন্দ ছিল নিজেদের অপমানের প্রতিশোধ, মন্দিরের প্রতি ঘৃণা, যে মন্দির তাদের দাসত্বের প্রতীক ছিল। সেরাকের প্রতি তাদের কোনো বিশেষ বিদ্বেষ ছিলই না, কিন্তু আসমোরিয়াস সেই সূক্ষ্ম পার্থক্যটা মুছে দিল তার বর্ণনায়, যেন তাদের আনন্দ ছিল সরাসরি সেরাককে আঘাত করার ইচ্ছায়। আর সেরাক ক্রোধে অন্ধ সেই পার্থক্য ধরতে পারল না। তারা উল্লাস করেছিল। সেরাকের কণ্ঠ এখন কাঁপছে, ক্রোধে, বিশ্বাসঘাতকতার বোধে। আমার লোকেরা, যারা আমারই দাসত্বে ছিল, যারা আমারই দাসত্বে থেকে একই সাথে অপমান সহ্য করেছে, তারা আমার সৃষ্টির পতন আনন্দিত হয়েছে। হ্যাঁ, বলল আসমোরিয়াস মাথা নিচু করে, যেন এই খবর দিতে তার নিজেরও কষ্ট হচ্ছে। আমি দুঃখিত প্রভু, এই খবর আপনাকে দিতে হলো। সেরাক নীরব, কিন্তু সেই নীরবতা ঝড়ের আগের নীরবতা। তার চারপাশে আগুন আরো তীব্র হলো। তার চোখ থেকে আলো বের হতে লাগলো, এমন আলো যা দেখলে অন্য কারো চোখ নষ্ট হয়ে যাবে। আমি জানি তারা কোথায়। প্রতিটা শব্দ যেন গলিত ধাতু। আমি অনুভব করতে পারি তাদের। আমাদের সবার মধ্যে একটা সংযোগ তো আছে, 7 বছরে একই শিকলে বাঁধার সংযোগ। তাদেরকে আমি খুঁজে বের করব, আর তারা বুঝবে সত্যিকারের কষ্ট কাকে বলে। আসমোরিয়াস কিছু বলল না, সেখানে একদম দাঁড়িয়ে রইল। এবং সেরাক, সে তখন ছুটে গেল মরুভূমি থেকে, রাতের আকাশ ভেদ করে সেই 6 জনের খোঁজে। প্রথমে সে খুঁজে পেল টেফ্রাসকে। ছাইয়ের দানব তখন এক পোড়া গ্রামের ধ্বংসাবশেষে বিশ্রাম নিচ্ছিল, যে গ্রাম বাবেলনীয়দের আক্রমণে পুড়ে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে। টেফ্রাস সেখানে শান্তি খুঁজে পেত, কারণ ছাইয়ের মধ্যে তার নিজের প্রতিকৃতি প্রতিফলিত হতো। সেরাক নেমে এলো আকাশ থেকে, এত দ্রুত, এত নীরবে যে টেফ্রাস টেরও পেল না, যতক্ষণ না একটা হাত তার গলা চেপে ধরল। তুই উল্লাস করেছিলি, সেরাক বলল। তার কণ্ঠ এখন আর কণ্ঠ নয়, যেন শুধু আগুনের গর্জন। আমার মন্দির পড়তে দেখে তুই আনন্দ করেছিলি। টেফ্রাস কিছু বলার চেষ্টা করলো, ব্যাখ্যা করতে, প্রতিরোধ করতে, কিন্তু সেরাকের হাত তার গলায় এমনভাবে চেপে বসলো যেন কোনো শব্দ বের হচ্ছে না। তারপর সেরাক তাকে নিয়ে গেল একটা পাথরের উপরে, এবং সেইখানে ইচ্ছাকৃতভাবে, যেহেতু সেরাক স্থপতি এবং স্থপতিরা জানে কিভাবে কোনো কিছু ভাঙতে হয়, ধাপে ধাপে সে টেফ্রাসকে ভাঙতে শুরু করলো। প্রথমে তার একটা বাহু, তারপর আরেকটা। প্রত্যেকটা ভাঙনের সাথে টেফ্রাসের শরীর থেকে ছাইয়ের কণা ছিটকে পড়ছিল, যেন সে নিজের প্রতিকৃতির মধ্যেই ভেঙে যাচ্ছে, নিজের উপাদানেই ফিরে যাচ্ছে। তুই কষ্টের কথা বলেছিলি, সেরাক ফিসফিস করলো, তার মুখ টেফ্রাসের কানের কাছে। এখন কষ্ট অনুভব কর। শেষ মুহূর্তে টেফ্রাস শুধু ছাই হয়ে গেল, সম্পূর্ণভাবে, কোনো আকৃতি ছাড়া, কোনো চেতনা ছাড়া। এবং সেই ছাই বাতাসে উড়ে গেল, পুরনো পোড়া গ্রামের ছাইয়ের সাথে মিশে গেল, যেন কখনো আলাদা ছিলই না। এরপর এফিপ্পাস। বায়ু দানবকে খুঁজে পাওয়া কঠিন ছিল, কারণ সে সবসময় চলমান, সবসময় বাতাসের মধ্যে লুকোনো। কিন্তু সেরাক জানতো কিভাবে খুঁজতে হয়, কারণ স্থপতি জানে কাঠামোর প্রতিটা ফাঁক, প্রতিটা লুকানোর জায়গা। সে এফিপ্পাসকে ধরল মরুভূমির এক ঘূর্ণিঝড়ের মাঝখানে, যেখানে এফিপ্পাস নিজের শক্তি জড়ো করছিল। সেরাক আরো নিষ্ঠুর হলো, কারণ এফিপ্পাস ছিল সেই দানব যে মন্দিরের ভারী পাথরগুলো তুলেছিল, ওনার পাথর। এবং সেই কাজের জন্য সেরাক তাকে বিশেষভাবে মনে রাখত, কারণ সেই পাথর বসানোর নকশা সেরাক নিজে করেছিল। সেরাক এফিপ্পাসকে বাতাস থেকে টেনে বের করে আনে, যেন একটা বুদবুদ ফাটিয়ে দিচ্ছে, এবং তাকে মাটিতে চেপে ধরল এমন শক্তি দিয়ে যে এফিপ্পাস বায়বীয় শরীর সংকুচিত হতে লাগলো, ঘনীভূত হতে লাগলো, যতক্ষণ না সে তার বাতাসে ছড়িয়ে পড়তে না পারল।
তুই তুলেছিলি সেই পাথর, এবং তুই আনন্দিত হয়েছিলি যখন সেই একই পাথরের নিচে মানুষ পড়ে মরছিল। এফিপাস চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু তার বায়বীয় গলা থেকে শুধু একটা শীষের মতো শব্দ বের হয়। সেরাক তাকে মাটির গভীরে চেপে ধরল, এত গভীরে, এত শক্তিতে, যতক্ষণ না এফিপাসের অস্তিত্ব নিজেই মাটির নিচে চাপা পড়ে গেল। যেমন এক সময় সেই কোনার পাথর চাপা পড়েছিল মাটির গভীরে, কোনো চিহ্নই রইল না। অনুস্কেলিসকে সেরাক খুঁজে পেল একটা গিরিখাতে। সেখানে সে তার পুরনো অভ্যাস অনুযায়ী এক ভ্রমণকারীকে প্রলুব্ধ করেছিল। সেরাক সেই ভ্রমণকারীকে স্পর্শ করল না, তার লক্ষ্য শুধু অনুস্কেলিস। সে তার খচ্চরের পা দুটো প্রথমে ভেঙে দিল, যে পা দিয়ে 7 বছর সে দড়ি পাকানোর সময় মেঝেতে দাঁড়িয়ে থাকত। তারপর তার সুন্দর হাত দুটো, যা দিয়ে সে দড়ির প্রতিটা গিট পেতেছিল। তুই বলেছিলি এই দড়ি পুড়ছে দেখে তুই খুব খুশি। প্রতিটা শব্দ যেন সেরাকে বলা, একদম নিষ্ঠুর ঠান্ডা হিসেবে, প্রকৌশলী নির্ভলতায়। এখন তোর নিজের শরীর দিয়ে আমি দড়ি বানাবো, বলল সেরাক, এবং সে তাই করল। অনুস্কেলিসের শরীর তন্ত্র ব্যবহার করে, এমন ভাবে যা বলার মতো নয়, এমন ভাবে যা শুধু কল্পনায় রেখে দেওয়াই ভালো। তাকে সে দড়ি তৈরি করে ফেললো, এমন ভাবে দড়ির মতো তৈরি করে ফেললো যা বলা সম্ভব নয়। অর্নিয়াস, লিক্সটেট্রাক্স এবং বেলজেবুল, 3 জনকে সেরাক একে একে খুঁজে বের করলো রাতের বাকি সময় ধরে। প্রত্যেকের সাথে একইভাবে প্রথমে তাদের কষ্টের কথা মনে করিয়ে দিয়ে, যে কষ্ট তারা নিজের মুখে আসমোডিয়াসের কাছে স্বীকার করেছিল, তারপর সেই কষ্টকে অস্ত্র বানিয়ে তাদের ধ্বংস করেছে সে। অর্নিয়াসের ক্ষতবিক্ষত আঙ্গুল সেরাক সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলে। তারপর তার পুরো শরীর পাথরের মতন কঠিন করে দিয়ে তারপর সেই পাথর ভেঙে গুঁড়ো করে দিল, যেমন এক সময় অর্নিয়াস নিজে পাথর কেটেছিল। লিক্সটেট্রাসকে সেরাক বন্দি করলো একটা সিলমোহরের ভেতর, এত শক্ত একটা সিল যে কোনো বাতাস, কোনো ঘূর্ণি সেখান থেকে বেরোতে পারল না। বায়ুদানব শ্বাসরুদ্ধ হয়ে নিজের মধ্যে সংকুচিত হয়ে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে গেল। এবং বেলজেবুল, পতিত, যে এক সময় সবচেয়ে উঁচু স্থানে থাকত, সেরাক তার ডানা দুটো ছেড়ে ফেলল। একটা একটা হাড় ভেঙে, যতক্ষণ না বেলজেবুল মাটিতে পড়ে রইল, উঠতে অক্ষম, পালাতে অক্ষম, এবং তারপর তাকে সেরাক এমন ভাবে শেষ করলো যা একজন উপর থেকে নিচে পড়ে যাওয়া সবচেয়ে সম্মানের জন্য বড় অপমান। তাকে মাটির নিচে পুঁতে দিল সে, যেন সে কখনো আকাশে ছিলই না, এমন ভাবে। ভোরে আলো ফোটার আগে সেরাক আবার দাঁড়ালো সেই মরুভূমিতে, যেখানে আসমোডিয়াস অপেক্ষা করছিল। তার শরীরে এখনো 6 জনের ধ্বংসের চিহ্ন লেগেছিল, ছাই, ভাঙা পালক, রক্তের মতো গাঢ় কিছু একটা, যা মানুষের রক্ত নয়। কিন্তু তার রাগ এখনো শেষ হয়নি, বরং সেটা যেন আরো তীব্র হয়েছে, আরো কেন্দ্রীভূত হচ্ছে, কারণ এখন সেই ক্রোধের সবটুকু একটা মাত্র লক্ষ্যের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেরাক বলে, আমার রাগ শেষ হয়নি। 6 জন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের আমি শাস্তি দিয়েছি, কিন্তু আসল অপরাধী এখনো বেঁচে আছে। আসমোডিয়াস মাথা নিচু করল, তার ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি ফুটে উঠল, যা সেরাক দেখতে পায়নি, কারণ সেরাকের চোখ এখন অত্যন্ত রাগ, এবং এই রাগে শুধু একটা জিনিসই দেখছে সে। কে? সেরাক জিজ্ঞেস করল। গদলিয়া, আসমোডিয়াস বলল, এবং তার কণ্ঠে এমন কিছু ছিল যা প্রায় উপহারের মতো শোনাচ্ছিল। মানুষ যে এখন আপনার শহরে ছাইয়ের উপর নতুন কোনো কিছু করার স্বপ্ন দেখছেন, যে মিসপায় বসে রয়েছে রক্ষীদের পাহারায়, ভাবছে রাজত্ব নিরাপদ। সেরাকের চোখ থেকে আগুন আরো তীব্রভাবে জ্বলে ওঠে। আমাকে নিয়ে চলো সেখানে, সে বলল। আমাকে দেখাও তাকে, আমি দেখবো তাকে। সত্যিকারের ধ্বংস আমি তাকে নিজে দেখাবো। আসমোডিয়াস নুয়ে রইল, যেন একজন বিনীত সেবক সে। যদিও তার ভেতরে সেই জায়গায় কোনো আলো কখনো পৌঁছায় না, সেখানে সে জানতো পরিকল্পনা ঠিক মতোই হচ্ছে। 6 জন মুছে গেছে, যারা
গদলিয়ার বিরুদ্ধে আসমোডিয়াসের সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারত, কিন্তু যাদের অপসারণ আসমোডিয়াসকে নিজের অভিপ্রায়ে এখন একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা দিল। এবং সেরাক ক্রোধে অন্ধ, প্রতিশোধে ক্ষুধার্ত, সম্পূর্ণরূপে আসমোডিয়াসের পরিচালনায় এখন প্রস্তুত মিসপার দিকে এগুতে। ভোরের প্রথম আলো মরুভূমির বালিতে পড়ল। দুই জিন একসাথে দাঁড়ালো একে অপরের পাশে। একজন ক্রোধে জ্বলছে আর একজন সেই ক্রোধকে নিখুঁত নিয়ন্ত্রণে রাখছে। দুজন মিসপার দিকে, গদলিয়ার দিকে, এবং সেই রাতের দিকে এগুলো যা ইতিহাসে চিরকাল লেখা রয়ে গেছে এবং লেখা থাকবে। এই শহরের নাম মিসপা। মিসপা তখন আশার শহর। জেরুজালেম পুড়ে গিয়েছে, মন্দির ছাই, কিন্তু এই ছোট্ট শহরে জেরুজালেম থেকে কয়েক মাইল উত্তরে একটা নতুন জীবন গড়ে উঠছিল। গদলিয়া, আহিকামের পুত্র, যাকে বাবিলনীয়রা গভর্নর বানিয়েছিল। প্রতিদিন মানুষকে বলতেন, ভয় পেও না, মাটিতে চাষ করো, আঙুর গাছ লাগাও, আঙুর তুলো, বাবিলনীয়দের সেবা করো এবং সব ঠিক হয়ে যাবে। মানুষ ধীরে ধীরে ফিরে আসছিল, মোয়াব থেকে, আম্মন থেকে, ইদম থেকে, যেখানেই তারা পালিয়ে গিয়েছিল সেখান থেকে খবর পেয়ে ফিরছিল। মিসপায় আবার শস্যের গন্ধ, আবার মানুষের কণ্ঠস্বর, আবার এক ধরনের ভঙ্গুর শান্তি। কিন্তু এই শান্তির নিচে অন্য কিছু নড়াচড়া করছিল। সপ্তম মাসের একদিন বিকেলে মিসপার ফটকে একজন মানুষ এসে দাঁড়ালো, তার সাথে 10 জন। ইসমায়েল, নেথানিয়ার পুত্র, এলিশামার নাতি। রাজবংশের রক্ত তার শিরায় এবং সেই রক্তের অহংকার তার চোখে। সে ছিল সিদকিয়া রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুদ্ধের আগে। এখন তার রাজত্ব নেই, তার রাজা অন্ধ এবং বন্দী, তার শহর এখন ছাই, কিন্তু তার রক্ত এখনো তাকে বলে সে শাসন করার যোগ্য। এবং গদলিয়া, যে রাজবংশের নয়, যে শুধু একজন সাধারণ কর্মকর্তার পুত্র, যাকে বাবিলনীয়রা বসিয়েছে, সে এখন গভর্নর। ইসমাইল এই অপমান হজম করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে যখন সে মিসপার ফটকে দাঁড়িয়ে, তার মুখে কোনো রাগ ছিল না, শুধু একটা বিনয়ী হাসি, একটা পুরনো বন্ধুত্বের ভঙ্গি। কারণ ইসমাইল নিজে জানত না সে যা ভাবছে এটা তার নিজের পরিকল্পনা। আসলে তার শরীরের প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ এবং তার নিয়ন্ত্রণ করছে অন্য আরেকজন। কয়েকদিন আগের কথা, রাতের অন্ধকারে যখন ইসমাইল একা ঘুমাচ্ছিল আম্মনের সীমান্তে, সেই রাতে সেরাক তার মধ্যে প্রবেশ করেছিল। এটা সহজ ছিল না। ইসমাইলের মন ইতিমধ্যে ক্রোধে, প্রতিহিংসায়, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় ভরা ছিল এবং সেই ফাটলই সেরাকের জন্য দরজা হয়ে গেছে। জিনেরা মানুষের মধ্যে প্রবেশ করে না জোর করে, তারা প্রবেশ করে সেই ফাটল দিয়ে যা মানুষ নিজেই তৈরি করে: ঘৃণা, লোভ, হিংসা, প্রতিরোধ, স্পৃহা, প্রতিশোধ এবং লোভ। সেরাক ইসমাইলের শরীরে ঢুকে বসল, যেমন একসময় সে মন্দিরের প্রতিটা কোণে নিজেকে বুনে দিয়েছিল। এখন সে ইসমাইলের প্রতিটা চিন্তায়, প্রতিটা স্নায়ুতে নিজেকে বুনে দিল। ইসমাইল এখন ইসমাইল ছিল। তার স্মৃতি, তার মুখ, তার কণ্ঠস্বর সব অক্ষত, কিন্তু তার ভেতরে এখন একটা দ্বিতীয় উপস্থিতি বাস করছিল, যে তার সিদ্ধান্তগুলোকে সূক্ষ্মভাবে বাঁকিয়ে দিচ্ছিল, একটা অসন্তোষকে আরো গভীর করে, একটা পরিকল্পনাকে আরো নিখুঁত করে। ইসমাইলের চোখের পেছনে কেউ যদি যথেষ্ট ভালোভাবে তাকাতো, একটা মুহূর্তের জন্য দেখতে পেত তার চোখের মনিতে একটা আগুনের ছায়া, যা সাধারণ মানুষের চোখে থাকে না। আর ইসমাইলের 10 জন সঙ্গী, তাদের প্রত্যেকের মধ্যে আসমোডিয়াসের সেনাবাহিনীর এক একজন বাস করছিল। নিম্ন স্তরের দানব, আসমোডিয়াসের অধীনস্থ, যারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে কিন্তু সেরাকের মতো বিশাল শক্তি রাখে না। তারা শুধু একটা কাজ করত: মানুষের ভেতরে ক্রোধ, ভয়, আনুগত্যকে তীক্ষ্ণ করা, যাতে যখন আদেশ আসবে সেই আদেশ পালন করতে কোনো দ্বিধা না থাকে। বাইরে থেকে দেখলে এই 10 জন মানুষ সম্পূর্ণ স্বাভাবিক, হাসছে, কথা বলছে, ইসমাইলের সাথে রসিকতা করছে, তাদের পায়ের গতি স্বাভাবিক, তাদের কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু তাদের চোখের গভীরে যদি কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকতো
একটা শীতলতা দেখতে পেত, যা মানুষের চোখের স্বাভাবিকভাবে থাকে না। একটা শূন্যতা, যেন সেই চোখগুলোর পেছনে কেউ একজন অন্য কোথাও থেকে তাকিয়ে রয়েছে। গদলিয়া তাদেরকে স্বাগত জানালো উষ্ণভাবে। তিনি ছিলেন একজন ভালো মানুষ, সরল, বিশ্বাসী এবং হয়তো সেই কারণেই বিপজ্জনকভাবে অসতর্ক। কয়েকদিন আগে জোহানান, কারেরিয়ার পুত্র, তাকে সতর্ক করে দিয়েছিল ইসমাইল ষড়যন্ত্র করছে, আম্মনের রাজা পারিসের সাথে যোগাযোগ করে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। গদলিয়া বিশ্বাস করেনি। তুমি মিথ্যে বলছো ইসমাইল সম্পর্কে এই কথা তিনি বলেছিলেন তখন। জোহানান অনুরোধ করেছিলেন, আমাকে অনুমতি দিন, আমি গোপনে গিয়ে ইসমাইলকে হত্যা করব, কেউ জানবে না। গদলিয়া তাও প্রত্যাখ্যান করেছিলেন। এমন কাজ করো না, তুমি ইসমাইল সম্পর্কে যা বলছো তা সত্য নয়। তিনি জানতেন না তার এই বিশ্বাস, তার এই উদারতা এখন তার মৃত্যুর দরজা খুলে দিচ্ছে। মিসপায় সন্ধ্যা নামল। গদলিয়ার বাড়িতে টেবিল সাজানো হলো, রুটি, মদ, ফল, যতটা সম্ভব ভালো আয়োজন, কারণ গদলিয়া বিশ্বাস করতেন আতিথেয়তায় শান্তি বয়ে আনে। ইসমাইল ও তার 10 জন সঙ্গী টেবিলে বসল। গদলিয়ার নিজের লোকেরাও সেখানে ছিল, জিহুদা সৈন্য এবং কয়েকজন ব্যাবিলনীয় সৈন্য, যাতে নেবুজারদান রেখে গিয়েছিল গদলিয়ার নিরাপত্তার জন্য। খাবার শুরু হলো। কথাবার্তা স্বাভাবিক, হাসি স্বাভাবিক, মদের পেয়ালা ভরা। বারবার এমন ভাবে মদের পেয়ালাগুলো ভরা হচ্ছে যেন সবাই যাতে সেই মদ পান করতে বারবার উৎসাহিত অনুভব করে। শেষ না করলে পুনরায় কি সেই পাত্র ভরা হবে? গদলিয়া হাসছেন, ইসমাইলের সাথে কথা বলছেন, পুরোনো দিনের কথা, রাজ দরবারের কথা। কিন্তু টেবিলের নিচে যদি কেউ দেখতে পেত ইসমাইলের হাত মুষ্টিবদ্ধ হচ্ছে এবং খুলছে ছন্দময় ভাবে, যেন কেউ তার হাতের পেশি নিয়ন্ত্রণ করছে, প্রস্তুতি নিচ্ছে। এবং ইসমাইলের ভেতরে সেরাক অপেক্ষা করছিল। এই মানুষ, সেরাক ভাবছিল ইসমাইলের মনের গভীরে, এই মানুষ আমার ধ্বংস হওয়া শহরের ছায়ের উপর দাঁড়িয়ে হাসছে। এই মানুষ ভাবছে সে নতুন কোনো কিছু করে তুলবে, নতুন আশা, নতুন জাতি। আমার 7 বছরের যন্ত্রণা, আমার নিখুঁত স্থাপত্য যা আগুনে পুড়ে গেছে, এই মানুষ তার ছায়ের উপরে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। এই স্বপ্ন আমি এখানেই শেষ করব। খাবারের মাঝামাঝি যখন রুটি ভাঙা হচ্ছে, যখন মদ ঢালা হচ্ছে আরো একবার, তখন গদলিয়া মাথা নিচু করে নিজের পেয়ালার দিকে তাকিয়ে আছেন। ইসমাইল উঠে দাঁড়ালো। তার 10 জন সঙ্গীও একই মুহূর্তে উঠে দাঁড়ালো। এত নিখুঁত সমন্বয় যে এটা কোনো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি, আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেই ঘটনাটা আমার বন্ধুর সাথেই ঘটে যাওয়া। যে ঘটনাটা বলছি সেটা 2 নাম্বার পর্ব ঘটনা। আমি সেটাই বলতে চাচ্ছি। আমার বন্ধু আর আমার বন্ধুর বাড়িতে যে মেয়েটা কাজ করছিল, কাজের লোকটা, তা এইরকম করে মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসে। আসার পরে অনেক কিছু তার 2 জনকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। হওয়ার পরে আমার বন্ধুর ওয়াইফ, সে যখন সে তো ঘরের তার ওয়াইফ, সে বুঝতে পারে তার হাজব্যান্ডের মনোগতি কী, আগে কেমন ছিল, এখন কেমন করছে, তার সাথে ব্যবহার কেমন করছে, আচরণ কেমন করছে। এটা সে মাঝে মাঝে অবাক হয়ে যায় ঘটনাটা কি। সে আস্তে আস্তে তার হাজব্যান্ডের ওপর একটু টেক্কার নিতে সবসময় খেয়াল রাখে। এই সে কোথায় যায়, কোথায় কি করে না করে, সবসময় সে চোখে চোখে রাখতো আমার বন্ধুর ওয়াইফ বন্ধুকে। তখন আমার বন্ধুর ওয়াইফ ওই মেয়েটাকে ডাক দিছে
বাড়িতে ওই কাজের মেয়েটাকে ডাক দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি তোমার ভাইয়ের সাথে কোনো সম্পর্কে জড়াইছো? তখন সে মেয়েটা সে কথার উত্তর দিল, না, আমি তার সাথে কোনো সম্পর্কে জড়াই নাই। তখন আমার বন্ধুর ওয়াইফ কথাটা তাও বিশ্বাস করে না। তখন কাজের মেয়েটা তার বাচ্চা ছিল, বাচ্চার মাথায় হাত রেখে কসম কাটছে, আমি তার সাথে আপনার হাজব্যান্ডের সাথে আমি কোনো সম্পর্কে জড়াই নাই। তখন আমার বন্ধুর ওয়াইফ একটু মনে আশ্বাস পায়, যাক, আমি যেটা ভাবছিলাম সেটা ভুল। এইরকম করে আবার বেশ কিছুদিন চলে যায়। এলাকাবাসী সবার চোখে তারা দুইজনেই ভাসে, সন্দেহ করে, কেউ ধরতে পারে না। আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যায় তার ওয়াইফ সব কিছুই জেনে গেছে, আমার বন্ধুর ওয়াইফ সব কিছুই জেনে গেছে। তখন আমার বন্ধু মোটামুটি সব সময় ছেপে চলে। তার স্ত্রী জানার পর, মানে ওয়াইফ জানার পর, আমার বন্ধু তখন সে মেয়েটার কাছে যেত না। সে মেয়েটা তাকে ফোন দিত, তুমি আসো না কেন? তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি এলাকাবাসীকে বিচার দেব তোমার নামে। তখন আমার বন্ধু অনেকটা ভয় পেয়ে যেত, ভয়ে অস্থির হয়ে যেত। এলাকাবাসী যদি বিচার মেয়েটা দেয়, আমার কাজের মেয়েটা দেয়, আমার মান সম্মান থাকবে না। সে তখন মেয়েটাকে বুঝিয়ে কয়, কাজের মেয়েটাকে, দেখো বোন, জীবনে যা কিছু হয়েছে হয়েছে, তুমি আমাকে বলে যাও। তোমারও দুইটা সন্তান আছে, আমারও দুইটা সন্তান আছে, ভবিষ্যৎ নষ্ট করিও না। তখন মেয়েটা বলে, আমার ভবিষ্যৎ তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, আমি বুঝতাম না এর মাঝে এত কিছু আছে। তখন আমার বন্ধু বলে, তুমি এটা কি বলো, কি আছে এর মাঝে? কলে কাজের মেয়েটা তখন বলে, আমি আর আমার স্বামীর কাছে যাব না, আমি তোমার কাছেই যাব। তখন আমার বন্ধু অবাক হয়ে নিস্তব্ধ হয়ে যায় তার কথার ধারণ দেখে। সে কিছুই বুঝতে পারে না কি করবে, তার মাথায় কাজ করে না সে কি করবে। মেয়েটাকে বারবার সে অনুরোধ বিনোরোধ করে, দেখো, সম্মানটুকু নষ্ট করিও না, তুমি ভালো হয়ে যাও, আমিও ভালো হয়ে যাই। অবশেষে সে আমার বন্ধু তাকে মানে পাত্তা দেয় না, তাকে এড়িয়ে চলে সব সময়। হঠাৎ করে আমার বন্ধু একদিন বাড়ির থেকে 3 কিলো দূরে একটা বাজার আছে, নয়ার হাট নামে, হেডিংয়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যায়। এই 9টার ওই দিক হবে দিনের সকাল। মেয়েটা ফোন দেয়, আমার বন্ধু ফোন ধরে না। সেই মেয়েটা, কাজের মেয়েটা, সেই হেরিঙ্গের রাস্তায় দেয়া বসেছিল এক বড়ারি গাছের তলে, তার অপেক্ষায় আছে সে কখন আসবে। তখন আমার বন্ধু প্রায় মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা পর ওই রাস্তা দিয়ে আসে। হঠাৎ করে দেখতে পায় আমার বন্ধু কাজের মেয়ে বসে আছে বড়ারি গাছের তলে। কেন? তা আমি ঘটনাটা এই পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।
আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি গ্রামের শতবর্ষীয় আগের একটি লেজেন্ড। তো আমি এই ঘটনাটি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল মুন্নাফ মিয়া। মুন্নাফ মিয়া পেশায় একজন কৃষক, মানে ছোট কৃষক, দরিদ্র কৃষক, বয়সে যুবক। তিনি তার সর্ববিস্তর জমিতে কৃষিকাজ করতেন। এছাড়া সময় পেলে তার পরিচিত যারা মানুষ আছেন তাদের জমিতে সাহায্য করেও কিছু আয় হতো তার। তো সংসারে শুধু সে আর তার স্ত্রী, তো তাদের কেটে যেত কোনো মতে, ভালোই কাটতো। স্ত্রীর সাথে তার খুব ভালো সম্পর্ক, দুইজনে বেশ ভালো সময় পার করতেন, গল্প গুজব করতেন, সময় কাটাতেন। যেহেতু আর কেউ নাই পরিবারে, তিনি আর তার স্ত্রী, তার বাবা মা গত হয়েছেন, তো তিনি বেশ ভালোই সময় কাটাতেন। তার দিনকাল খুব ভালোই কেটে যাচ্ছিল। সময় করে তিনি মানে কাজের পরে যখন বাসায় আসতেন, এসে স্ত্রী রান্না করতো, পাশে বসে থাকতেন, গল্প করতেন। খুব সহজ কথাবার্তা এবং রসিকতায় তাদের জীবন কেটে যেত। এমনকি আবহাওয়ার যে পরিবর্তন হতো সেটাও তারা খুব এনজয় করতেন। দেখা যেত যখন খুব গরম পড়েছে, সেই গরমে তারা বাইরে বেরিয়ে আসতেন, হাঁটতেন উঠোন দিয়ে, রাস্তা পর্যন্ত চলে যেতেন, ফসলের মাঠে বসে গল্প করতেন। যাই হোক, খুব সুন্দর সম্পর্ক ছিল তাদের। গরমের পর বর্ষাও এনজয় করতেন। মানে যত রকমের মানে আবহাওয়ার পরিবর্তন হতো সেটাও তাদের মাঝে ইম্প্যাক্ট ফেলে যেত। তো এত সুন্দরভাবে সময় কাটছিল মুন্নাফ মিয়ার। তো হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে যান এবং তিনি দেখেন অসুস্থতা দিনে দিনে বাড়ছে। তিনি খেয়াল করলেন যে তার স্ত্রী দুর্বল হয়ে পড়ছে এবং দুর্বল হতে হতে এমন হলো যে একটা সময় তিনি উঠে খুব একটা হাঁটা চলাও করতে পারতেন না। তো মুন্নাফ মিয়া চিকিৎসা শুরু করেছিলেন তার স্ত্রীর। সেখানকার যে কবিরাজ আছে তাকে এনে দেখিয়ে, তো কবিরাজ তার স্ত্রীকে ওষুধ দিত, কিন্তু দিনে দিনে যখন নাকি তার অবস্থা আরো খারাপ হলো বা ডিটোরিয়েট করলো, যে তিনি আর উঠতে পারেন না, বিছানা থেকে উঠে হাঁটতে পারেন না, এরকম একটা অবস্থায় চলে গেছে, কবিরাজ বলল যে আপনার স্ত্রীর বড় ব্যারাম হয়েছে, এটা আসলে এখানে সম্ভব না, আপনি শহরে নিয়ে যান, শহরে নিয়ে আপনার স্ত্রীকে দেখান। তো মুন্নাফ মিয়ার কাছে তখন এত টাকা কই, আজ থেকে 100 বছর আগের। তো তিনি চেষ্টা করলেন, তাদের গ্রামের কাছাকাছি 2 গ্রাম পরে সেখানে একজন ডাক্তার বসতেন। তো তিনি তার স্ত্রীকে খুব কষ্টের সৃষ্টে মানুষ জোগাড় করে সেই স্ট্রেচারের মতো বানিয়ে সেই সময়কার যে পালকির মতো তুলে নিয়ে গেলেন সেখানে। তো ডাক্তারবাবু দেখলেন, দেখে ডাক্তারবাবু আসলে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি দেখে তার মতো চিন্তা ভাবনা করে ওষুধ দিলেন। বললেন যে রোগ আরো অনেক সিরিয়াস, আপনার স্ত্রীকে আসলে নিয়ে যাওয়া উচিত শহরে, আপনি শহরে নিয়ে যান। তো সে সময় শহর বলতে তারা বুঝতো কলকাতা, মূলত বলতো যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে চিকিৎসা দেন। তো মুন্নাফ মিয়ার এত টাকা পয়সা নাই, এখানে যে আসছেন তাই তার কাছে অনেকই। তো তিনি ওখান থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, এখন যা আমার চিকিৎসা আছে দেন। তো চিকিৎসা দিয়ে দেয় সেই ডাক্তারবাবু যিনি ছিলেন সেখানে, চিকিৎসা দেন। তো সেগুলো নিয়ে মুন্নাফ মিয়া আসেন, এতেই তার অনেক টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা কড়ি অনেক যেহেতু মানুষ ভাড়া করতে হয়েছে সে নিয়ে যায়। তো স্ত্রী তাকে বলে যে আপনি বাদ দেন, আপনি আমাকে এই কবিরাজের ওষুধই দেন, আপনার আর দরকার নাই, কোত্থেকে কি করবেন। তো মুন্নাফ মিয়া মন খারাপ করে বসে থাকে। তো চিন্তা করে যে না, আমার আসলে কিছু তো করতেই হবে। তো সে মানুষের সাথে কথা বলতে থাকে, তার যতটুকু জমি জমা ছিল সেগুলো বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা সে মাথায় আনতে থাকে। তো কথাবার্তা বলে অনেকের সাথে দেখা যাচ্ছে যে তাকে চালাকি করে সেখানকার যে মূল ব্যক্তি, মানে ওই এলাকার যে মানে জোরদার, যার কাছে টাকা পয়সা আছে, সে চেষ্টা করে যে তার থেকে খুব অল্প দামে জমিগুলো নিয়ে নিতে। তো মুন্নাফ মিয়া এতে করে রাজি হয় না। তার মনে হয় যে এই যতটুকু জমি সে পাইছে বাপদাদার বিটায়, এতটুকু যদি সেইভাবে শেষ করে দেয় তাহলে সে আর কিভাবে বাঁচবে পরে, আর তা তো থাকারও জায়গা থাকবে না, কারণ তার যে জমির সাথেই তার বসত ভিটা। এগুলো চিন্তা করে সে মন খারাপ করে সে বসে থাকে, খুব মন খারাপ তার। তো মন খারাপ করে সে বসে আছে, বাসার ভিতরে তার স্ত্রী কাতরাচ্ছে, মানে সে শরীরে ব্যথায় কাতরাইতো। তো মুন্নাফ মিয়া বাসার যে দরজার পাশে হেলান দিয়ে শুয়ে চিন্তা করতেছে যে কি হবে, আকাশের দিকে তাকায় আছে, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। হঠাৎ করে তার ঝিমুনি চলে আসে, এভাবেই সে ঝিমুনিতে চলে যায়। তো সে ঝিমুনির মধ্যে সে দেখতেছে তাকে কেউ একজন বলতেছে যে এখানে যে পুরনো জমিদার বাবুর বাড়ি আছে, ছেড়ে গেছে, ওই বাড়িতে যে খোড়, ওই বাড়িতে খুঁড়লে পরে তুই এখানে গুপ্তধন পাবি, গুপ্তধন আছে এখানে। তো এটা মনে হলো তাকে কেউ কানের কাছে এসে বললো এরকম।
তো মুন্নাফ মিয়া হঠাৎ করে তার সেই ঝিমুনি ভেঙে যায়, ভেঙে গিয়ে দেখতেছে বেশ রাত ঝিঝি পোকা ডাকতেছে, ঝিঝি তার স্ত্রীর গোঙানির শব্দ আসতেছে, সে অসুস্থ, সে ব্যথায় কাতরাতো। তো মুন্নাফ মিয়ার মাথার মধ্যে কেন জানি কথাটা চলতে থাকে যে জমিদার বাবুর যে বাড়ি আছে ওখানে যে ওখানে গুপ্তধন আছে। তো তার তখন মনে পড়ে যে তাদের এখানে যে জমিদার বাড়ি আছে, বলে জমিদার বাবুর বাড়ি আছে, জমিদার বাবু এই বাড়িটা কেন জানি ছেড়ে গেছে। আজ থেকে তখন অলরেডি প্রায় 20-30 বছর হয়ে গেছে, জমিদার সাহেব ওখান থেকে চলে গেছে। এখন ওই জমিদার বাবুর নামে অনেক কথা ছিল, তিনি নাকি অন্যরকম মানুষ ছিলেন, বেশ অত্যাচারী মানুষ, এবং তার পরিবারে কিছু ইনসিডেন্ট ঘটছিল, সেখানকার রানীকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, এই নিয়ে অনেক কিছুই ছিল। তখন তো আসলে ব্রিটিশ সরকারের সময়, তো এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, তো মানে বিভিন্ন রকমের আইনানুগ ঝামেলাও হয়েছিল। তো এই কারণে জমিদার বাবু বাড়িটাকে ছেড়ে চলে যায়, কিন্তু বাড়িটা এখনো পড়ে আছে। তো ওই বাড়িতে গুপ্তধন লুকানো আছে এরকম কথা তাকে কে বললো মাথার মধ্যে এসে, এটা হঠাৎ করে মুন্নাফ মিয়ার মনে হয়, কে বলে গেল তাকে। ওই বাড়িটা নিয়ে অনেক কথা প্রচলিত, মানুষ ভয় ওখানে যায়ও না, ভয় পায় নাকি মানুষ গেলে, কারণ বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, এবং ওইখানে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই তার দুই পাশে যে গাছগাছালি হয়েছে সেগুলো এত ঘনভাবে হয়েছে যে মানে একদম ছেয়ে ফেলছে চারিপাশ, আর পাশের ঘাসও নাকি ছেয়ে গেছে, যেহেতু ওখানে যায় না, প্রায় 20-25 বছর মানুষজন ওখানে চলাফেরা নাই। আর ওই বাড়িটা তো ওখানে বিশাল পুরনো বাড়ি, বিশাল করে করা, সুন্দর ডিজাইনে করা, এবং তার পাশে ওই বাড়ির পেছনের অংশটা কিন্তু বিশাল একটা খোলা প্রান্তর, মানে এক সময় ওখানে অনেক দূর পর্যন্ত খোলা জায়গা ছিল, তারপর জমিদার বাড়ির পুকুর ছিল, এরপর ফসলি জমি ছিল, যেখানে জমিদারের নিজস্ব অনেক খোলা জমি ছিল ওই পাশে, এবং সেই বিশাল প্রান্তর পার হয়ে দূরে নদী। তো ওই জায়গাতে প্রথম জমিদাররা যখন চলে গেছে এখান থেকে, জমিদার বাড়ির লোকজন যখন চলে গেছে, তখন কিন্তু ওই জায়গায় প্রথম গ্রামের মানুষরা সব ঘুরতে যেত, বিশেষ করে ইয়াং মানুষজন যেত ওইখানে, যে ওখানে বসতো টসতো। তো ওখানে নাকি মানুষ মানে উল্টাপাল্টা শব্দ শুনতো, উল্টাপাল্টা জিনিস দেখতো, এবং সন্ধ্যা হয়ে আসলে ভীতিকর একটা অবস্থা তৈরি হয়ে যেত ওই জায়গায়। তো এই কারণে আস্তে আস্তে মানুষ যাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ, মানুষজনের ভয় পায়, ভয় পাওয়ার পর থেকে মানুষ আর ওখানে যায় না। অনেকেই নাকি সেখানকার যে জমিদারের মৃত স্ত্রী যে রানী সাহেব তাকে বলতো, তাকে মানুষ দেখতো যে উপরে হাঁটা চলা করতেছে, এবং এইটা দেখার পরে মানুষ ভয় পেত, কারণ সে তো হারায় গেছে, তাকে নিয়ে তো অনেক কথা প্রচলিত, খুঁজেই পায়নি তাকে আর ওখানে। যাই হোক, তো মিস্টেরিয়াস ব্যাপার, ভয়ের ব্যাপারে জন্য কেউ যায় না। তো এই মুন্নাফ মিয়াকে কে কানের মধ্যে বললো যে ওইখানে গুপ্তধন আছে, তার কানের মধ্যে বাজতেছে, অবাক লাগলো। এখন গভীর রাত, মুন্নাফ মিয়া ওখানে বসে আছে, এবং এখন তার স্ত্রীর যে কাতরানির শব্দ খুব একটা আসতেছে না, যে সে যে গোঙাচ্ছিল ওরকম শব্দ খুব একটা আসতেছে না, মানে ক্ষীণ হয়ে গেছে, কিন্তু তার মাথার মধ্যে বাজতেছে ঝিঝি পোকার শব্দটা খুব স্ট্রং, আর বাজতেছে যে ওইখানে গুপ্তধন আছে। মুন্নাফ মিয়া আসলে তখন দিশেহারা হয়ে গেছে, তার টাকা পয়সা দরকার, তার স্ত্রী চিকিৎসা করা দরকার। তো সে হঠাৎ করে চিন্তা করে যে আমি ওখানে যাই, এখন গভীর রাত, আমাকে কেউ দেখবেও না, কেউ জিজ্ঞেসও করবে না, আর আশেপাশে কোনো মানুষও নাই, আমি আমার মতো যাব, এবং আমি ওখানে যে খোঁড়াখুড়ি করবো, দেখবো আসলে কি এরকম কিছু আছে নাকি, থাকতেও তো পারে, জমিদার তো রেখেও যেতে পারে কিছু, আর এমন তো না যে অনেক বছর হয়ে গেছে, এই তো বেশ কিছু বছর হয়েছে, দেখি না কিছু পাই কিনা। এই চিন্তা করে মুন্নাফ মিয়া করে কি, তার ঘরের মধ্যে যায়, মানে তার যেই রুমে সে থাকতো তার পাশের রুমে গিয়ে সে তার জিনিসপত্র খোঁজা শুরু করে। তো খুঁজতে খুঁজতে সেখানে সে কোদাল পায়, তার ঝুড়ি পায়, এবং সে একটা কুপি পায়, তাদের কুপি আছে ঘরে, কুপি জ্বলতো, তেলের কুপি, সেই তেলের কুপি নেয়, এগুলো নিয়ে সে আস্তে ধীরে বের হয়ে আসে। বেরোনোর সময় তার স্ত্রীর রুমে টুকি দেয়, দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে এবং কাতরাচ্ছে, ঘুমের মধ্যে তার ক্ষীণ হয়ে গেছে শব্দ অনেক, শ্বাস প্রশ্বাসে মনে হচ্ছে সমস্যা হচ্ছে। তো এই জিনিসটা মুন্নাফ মিয়ার সহ্য হলো না, অনেক কষ্ট পেল সে তাড়াতাড়ি, তার মনে হলো একটা ইন্সপিরেশন দেখা দিল যে এই যাওয়ার জন্য ব্যাপারটা। তো সে আস্তে করে তার এই ঝুড়ি, কোদাল এবং কুপি নিয়ে বের হয়ে যায়, এবং সে একটা দেশলাই নেয় যাতে ধরাইতে পারে সেই কুপিটাকে ধরাইতে পারে জন্য। হেঁটে যাচ্ছে, বের হয়ে আসছে, তখন এমন একটা সময় যে কেবল গ্রীষ্ম শেষ হয়ে গেছে, এখন মানে বর্ষা শুরু হবে, বাতাসে একটা সুন্দর একটা ভেজা ভেজা ঘ্রাণ, এগুলা সে খুব এনজয় করতো, এবং এই ওয়েদারের যে চেঞ্জগুলা তার স্ত্রীর সাথে সুন্দর সুন্দর স্মৃতি তার মনে করায় দেয়, তার কাছে খুব অন্যরকম লাগতে থাকে, মানে মনের মধ্যে একটা মানে হাহাকার করতে থাকে যে হায় রে, আমার দিনগুলা ওনা হারায় গেল, আমি মানে কি হবে আমার। তো
এগুলো চিন্তা করতে করতে সে যাচ্ছে, যেহেতু টাকা পয়সা নাই মানে তার কাছে, সে কি করবে এগুলো নিয়ে চিন্তা করতেছে, মানে ভয়ের কোনো চিন্তা তার মাথায় আসতেছে না। হাঁটতে হাঁটতে গ্রামের সেই জংলা জায়গায় চলে আসলো, যেখানে নাকি জমিদার বাড়ির রাস্তা, মানে এই অংশটা মানুষ পথ মারায় না। হ্যাঁ, এই অংশ দিয়ে গেলে কিন্তু ওই যে জংলা জায়গা, গাছপালা, ঘাস, এগুলোর মধ্যে উঠে যায় সেই পথ যে থাকে জমিদার বাড়ির ওখানে। এবং জমিদার বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু জমিদার বাড়ির পেছনে প্রান্তর, মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটা অব্যবহৃত একেবারে। যাই হোক, এখানে যে সে ঢুকে গেছে, অন্ধকার আরো গ্রাস করে নিছে। আকাশে যে মেঘ ছিল, ভেজা ভেজা বাতাস ছিল, সেটা মনে হয় ভেজার পরিমাণ বেড়ে গেল। সে গুড় গুড় শব্দ শুনতেছে, তাকায় দেখতেছে যে তার মাথার উপর হঠাৎ করে সে খেয়াল করছে যে গাছের ছাউনিগুলা, দুই পাশের গাছ ডালপালা মিলে একদম ছাউনি চুরি করছে, অন্ধকার, মানে খুব স্ট্রংলি শব্দ আসতেছে, ঝিঝি পোকার। এবং দূরে মাঝে মাঝে একটা দুইটা জোনাকি দেখা যাচ্ছে, উড়ে যাচ্ছে, খুব বেশি না, কারণ এই যে এই সময়টা খুব বেশি জোনাকি থাকে না, এগুলা মানে বাতাসে এবং বৃষ্টিতে হয়ে যায়, একটা দুইটা জোনাকি উড়ে যাচ্ছে। তো সে অন্ধকারে চিন্তা করলো যে আমার তো পথ ঠাউর করতে সমস্যা হয়ে যাবে, কারণ গাছের ফাঁক ফোকর দিয়ে যতটুকু আকাশের আলো পড়তেছে ততটুকু যথেষ্ট না। এবং তখন মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করলো যে আমি কোথায় যাচ্ছি। তারপর চিন্তা করলো যে চেষ্টা তো করতেই হবে, যদি পেয়ে যাই, যদি এরকম কিছু পাই আমার সমস্যা যদি সমাধান হয়। তো তারপরও সে একটা পাশে, রাস্তার একটা পাশে বসে তার ঝুড়ি থেকে সেই কুপিটা নিয়ে সে দেশলাইতে আগুন জ্বালায় নিল। তো আগুন জ্বালানোর পর হালকা একটা আলো তৈরি হয়েছে চারিপাশে, লালচে আলো, এটা চারিপাশে গোল হয়ে পড়তেছে। তো সে ঝুড়ি এবং কোদালটাকে হাতে নিছে বা হাতে, আর ডান হাতে কুপিটাকে বাড়ায় ধরে চলতেছে সামনে। হাঁটতে 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 এক সময় চলে আসলো, দুই পাশে ঘাস অনেক বড় হয়ে গেছে। সামনে এসে দেখলো যে খোলা জায়গা, বোঝা যাচ্ছে সামনে আকাশের আলোটা বেশ মানে হয়ে পড়ছে, ছড়ায় পড়ছে চারিপাশে। সামনে যেয়ে তখন সে ওই জায়গায় দাঁড়ায়, খোলা জায়গাটায়, এমনি একবারে কোমর সমান ঘাসের মধ্যে দিয়ে তাকায়, দেখে যে সামনে বিস্তীর্ণ একটা উঠোন। সে উঠোনটা পাতায়, মানে যে গাছের পাতা পড়ে ছড়ে আছে চারিপাশে, আর দূরে দেখা যাচ্ছে সেই বাড়ি। যদিও খুব বেশি হয় নাই, 20-25 বছর হয়তো হবে এই বাড়িটা এইভাবে অ্যাবান্ডন আছে। তো এর মাঝেই কত পুরনো মনে হচ্ছে শ্যাওলা জমে গেছে গায়ে। আর এই সময় আকাশ গুড়গুড় করে উঠলো, সে বুঝলো যে বৃষ্টি আসন্ন, বেশ জোরে মেঘ ডাকলো দ্রুম গুড়ুম করে। তো মনের মধ্যে একটু টেনশন হলো মোন্নাফ মিয়ার, যে ওয়াইফকে বাসায় একা রেখে আসছে, কেউ নাই তার বাসায়, সে দরজাটাকে জাস্ট টেনে দিছে বাইরের থেকে। তো একটু ভয়ই লাগলো, কারণ গ্রামে কত শিয়াল থাকে, দিক চলাফেরা করে। ফলে চিন্তা করলো না, বাসায় মনে হয় ঢুকবে না, বাসায় শিয়াল কুকুর ঢোকার কথা না, আর আমি দেখি কতক্ষণ লাগে। তো মানে আর কি, একা মানুষের যা হয় আসলে, তার তো কেউ নাই, কি করবে সে? তো সে আর কি কোনো কিছু চিন্তা না করে সামনের দিকে পা বাড়ালো। সেই ওই যে ঘাসে ছাওয়া, কোমর পর্যন্ত ঘাসে ছাওয়া জায়গার থেকে নেমে গেল নিচের দিকে। নিচে নেমে হেঁটে যাচ্ছে একটা মানে এরকম আঙিনা, এবং সে খেয়াল করলো যে এই আঙিনার অংশটা জমিদার বাবু বেশ সমান করে রাখছিল, কারণ যেখানে পা ফেলতেছে উঁচু নিচু নাই খুব একটা। মাঝখানে দেখলো যে একটা পেভিং করা পথ, পেভিং মানে কি ওই জায়গাটা মানে বাধাই করে ফেলছে, মানে রাস্তা আর কি, এবং সেটা সোজা চলে গেছে ওদিকে। যদিও রাস্তার জায়গায় জায়গায় ঘাস জমে গেছে, কিছু জায়গায় কেমন শ্যাওলার মতো হয়ে গেছে, কিন্তু রাস্তা সোজা। তো সে হাঁটতে হাঁটতে সে রাস্তায় উঠলো। এই সময় সে দেখতেছে মানে মোটামুটি বাতাস বাড়তেছে চারিপাশে, গাছপালাগুলো বেশ নড়তেছে এবং আকাশে গুড়গুড় শব্দ বাড়তেছে। বুঝতেছে যে যে কোনো সময় হঠাৎ বৃষ্টি শুরু হবে, এবং গাছপালাগুলো বেশ নড়তেছে। আশেপাশে উঁচু গাছগুলো এরকম পাতা ডানে বামে হচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে। গুড়গুড় করে জমিদার বাড়ির যে বাড়ির পেছন দিকে দেখা যাচ্ছে মেঘ, যা খোলা প্রান্ত, ওইখানে দেখা যাচ্ছে আকাশের মধ্যে বিজলি রাখি উঠি। এই অবস্থায় হাঁটতে হাঁটতে মোন্নাফ মিয়া চলে এলো সামনে। এখন চিন্তা করতেছে যে আমি এখানে আসলাম, কোথায় খুঁড়বো, আমি খোঁড়ার জায়গা কোথায়? তো সে মনে মনে চিন্তা করতেছে যে জমিদার বাবু তো নিশ্চয়ই তার গুপ্তধন লুকাইলে এত বোকা না যে বাসার সামনের আঙিনায় লুকাবে। এটা হইতে পারে বাসার পিছনে, বাসার পিছনে ছাড়া তো আসলে হওয়ার কথা না। বাসার পিছনে হতে পারে, আর হইতে পারে তার বাড়ির ভিতরে কোথাও যদি হয়। তো সে অনেক কিছু চিন্তা করে হাঁটা দিল বাসার পিছন দিকে। ফার্স্টে চিন্তা করলো বাসার পিছনেই যাবে। তো হাঁটতে হাঁটতে বাসার পিছনে চলে আসলো সে। বাসার পিছনে এসে দেখতেছে বাড়ির পেছন দিকটা বেশ জংলা, গাছপালা বিভিন্ন জিনিস ছেয়ে গেছে। এই 20-25 বছর কেউ মেনটেন করেনি এগুলা। বাসার পেছন দিকে জানালার দিকে গাছপালার ডালপালা ছড়াই গেছে, ঘাস এত উঁচু হয়ে গেছে। তো মুন্নাফ মিয়া চিন্তা করলো যে এইখানে একেবারেই অসম্ভব, এখানে আমি ঘোরাঘুরি করার সম্ভাবনাই নাই, সাপ খোপ তো থাকবে অবশ্যই, তো খামাখা আরো বিপদ হবে। আমি দেখি ভেতরের দিকে যাই, দেখি কি অবস্থা, বোকার মতো হইলে তো হবে না। তো সে আস্তে আস্তে চলে আসলো সামনের দিকে বাসার।
বাসার সামনের দিকে যখন আসছে তখন দেখলো টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বেশ বড় বড় ফোঁটা, বুঝতে পারছে তার গায়ে 2টা ফোঁটা পড়লো এবং সে তাড়াতাড়ি মানে খুব দ্রুত হেঁটে ওই যে বাসার বারান্দার মধ্যে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো। একেবারে সে কি বর্ষণ, প্রচন্ড বৃষ্টি এবং আকাশে মানে মুহু মুহু বজ্রপাত চমকাচ্ছে এবং বৃষ্টি শুরু হলো। তো চিন্তা করলো যে আমি কই আটকায় গেলাম, কঠিন একটা অবস্থা। তো এই চিন্তা করে মুন্নাফ মিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখতেছে যে আগে দেখি বাড়িটার কি অবস্থা। আর এর মাঝে আমি একটু চিন্তা করি যে কোথায় কি থাকতে পারে, যদিও আমার এইভাবে আসাটা ঠিক হয়নি। সে বেশ কষ্ট হইতেছে, এতদূর হেঁটে আসছে। তো হাঁটতে হাঁটতে সে ডানে চলে গেল, বাসার একেবারে ডান মাথায় মানে ডান দিকের দিকে। দেখতে প্রত্যেকটা কামরার মধ্যে তালা ঝুলানো এবং বেশ বড় তালা, সেগুলো বেশ কায়দা করে লাগানো তালা, এগুলো অর্ডার দিয়ে বানানো তালা সে দেখতেছে। তো দেখতে দেখতে সে একেবারে কর্নারের রুমে চলে আসলো, ডান দিকেরই কর্নারের রুমে একদম। সেই জায়গাটা দেখলো যে দরজার মধ্যে তালা নাই, জাস্ট একটা এরকম কাঠ দিয়ে আটকানো। তো চিন্তা করলো এটার মধ্যে কি আছে দেখি, যেহেতু অন্যগুলো তো ভাঙা সম্ভব না, এটা দেখি। তো সে কুপিটা রেখে আস্তে করে ওই কাঠটা উঠানোর চেষ্টা করলো, বেশ শক্ত বেশ শক্ত। তো প্রচন্ড জোরে সে নিচে থাবা দিল, নিচ থেকে জোরে জোরে থাবা দিল। কয়েকবার থাবা দেওয়ার পর ঠাটাস করে কাঠটা এক পাশে লিসের থেকে ছুটে গেল, মানে 2টা এরকম কড়ির মধ্যে লাগানো, তো একটা কড়ির থেকে কাঠটা খুলে আসলো, হট করে খুলে আসলো। খুলে আসার সাথে সাথে খুব দমকা একটা বাতাস আসলো এবং এই বাতাসে তার পাশে যে কুপি রাখা ছিল, কুপিটা তপ করে নিভে গেল। পুরা অন্ধকার, মানে বারান্দাটার মধ্যে শুধু আকাশের আলো যতটুকু আসতেছে ততটুকু ছাড়া বাকিটা পুরাই অন্ধকার। তো একটু থমকে গেল মুন্নাফ মিয়া, চিন্তা করলো যে কুপিটা হঠাৎ নেমে গেল, তো দরজাটা কি কুপি ছাড়াই খুলবো। এই চিন্তা করতে করতে সে দরজার ওই কাঠটাকে সরে রাখলো, বেশ ভারী একটা কাঠ। তো দরজাটার কাঠটা সরানোর পরে বুঝলো দরজাটা একটু বাইরের দিকে খুলে আসছে, মেলে আসছে। ভালো বাতাস, বারান্দার মধ্যে ভালোই বাতাস খেলা করতেছে। তো সে হাত বাড়ায় আন্দাজে বুঝলো কুপিটা কোথায় আছে, নিল কুপিটাকে নিয়ে আস্তে করে দরজাটাকে মেলে ধরলো, বাইরের দিকে মেলে যায়। মেলার পর একটা সোদা গন্ধ কেমন জানি, ঘরের মধ্যে থেকে একটা সোদা বদ্ধ গন্ধ বেরোনোর দিকে, এবং এই যে বাতাস খেলা করতেছে, বাতাস রুমের মধ্যে ঢুকলো। একটা শব্দ হচ্ছে, হু করে হুইজলিং শব্দ হচ্ছে, বাতাসের হুইসেলের শব্দ হচ্ছে। শব্দটা সে পাচ্ছে, পুরো এই পাশ থেকে ঢুকে বাসতে বেরো যাচ্ছে, এর মাঝে মেঘের শব্দ, বৃষ্টির শব্দ। তো মুন্নাফ মিয়া আস্তে করে সেই হাড়িকে তার যে কুপিটা একপাশে রেখে সে তার দেশলাই বের করে কুপিটা আবার জ্বালালো। তো কুপি জ্বালানোর পর ঘরের মধ্যে আলোকিত হলো। তো সে মোটামুটি একটা কোণ বের করে যে জায়গায় বুঝলো যে এই জায়গায় বাতাসের মানে বাড়ি খাবেন, ওই জায়গায় রাখলো। কুপির আলোতে দেখা যাচ্ছে পুরনো একটা ঘর, আর আসবাবপত্র তেমন নাই, পুরনো একটা চেয়ার আছে, মাকড়সার জাল পড়ে গেছে চারপাশে, একটা টেবিল এবং একপাশে একটা আলনার মতো, এবং সেটা খুব সুন্দর করে বানানো আলনা। তো চিন্তা করলো মুন্নাফ মিয়া এগুলো কেউ নেয় নাই কেন এখান থেকে, এরকম খোলা রেখে গেছে একটা কাঠ দিয়ে, শুধু আর কিছু নেয়নি। চিন্তা করতে করতে সে হেঁটে চলে আসলো একেবারে ঘরের কর্নার পর্যন্ত। এখানে কিন্তু কুপির আলো খুব পৌঁছাচ্ছে না, মানে খুব সামান্য, মানে যেহেতু একটা আলোর সোর্স আছে সেখান থেকে সামান্য যতটুকু আলো আসে এতটুকু। আর সে তার ঝুড়ি কোদাল এগুলো কিন্তু রেখে দিয়েছে দরজার কাছে। তো সে আস্তে আস্তে হেঁটে একদম সামনে এসে দেখলো একটা লোহার ট্রাঙ্কের মতো, সিন্দুকের মতো রাখা। লোহা মানে কি, ওগুলো টিন, মোটা টিনের সিন্দুক আর কি, খুব বেশি দামি কিছু না, একটা সিন্দুকের মতো রাখা। চিন্তা করলো এটার মধ্যে কি আছে, কিন্তু সে এটাকে দেখবে, দেখার মতো আলো তো যথেষ্ট নাই। সে তাড়াতাড়ি চলে গেল একদম ঘরের কর্নারে যে কুপিটা নিল, কুপিটা নিয়ে তাড়াতাড়ি আসলো। এসে দেখলো যে ওই যে সিন্দুকের উপরে একটা তালা মারা আছে ছোট। চিন্তা করলো যে এটা ভাঙতে হবে, এটা না ভেঙে তো উপায় নেই। তো সে গিয়ে নিয়ে আসলো তার শাবল এনে ওই কুপিটাকে রাখলো পাশে রেখে, সে শাবল দিয়ে চেষ্টা করতেছে তালাটা ভাঙার। অনেক কষ্ট করতেছে, ভাঙতেছে না, অনেকভাবে চেষ্টা করতে, জোর একটা চাড় দিল। তখন সে ওই যে ট্রাঙ্কের মতো সেটা যে লাগানো ছিল রিপিটের মতো, ওইটা ঠাস করে ভেঙে খুলে গেল। খোলার পর সে তুললো উপরে, তোলার পর দেখছে একটা সোদা গন্ধ আসলো, ভেতরে কাপড়, অনেক কাপড় রাখা, শাড়ি রাখা, সাজানো অনেকগুলো শাড়ি, এবং শাড়িগুলো সে হাত দিয়ে ধরলো, মানে এই এত বছরে এগুলো জীর্ণ হয়ে গেছে। অনেকগুলো কাপড় দেখলো যে প্রায় মানে নরম হয়ে গেছে, সুন্দর, খুব সুন্দর সুন্দর শাড়ি। সে কয়েকটা সরায় এরকম পাশে রাখলো, রেখে নিচ থেকে দেখলো নিচে কতগুলো আছে খুব ভালো মতন করে রাখা। তো সে চিন্তা করলো যে শাড়ি আমি নিয়ে যাব, এগুলো এখানে থাকবে কেন, পড়ে আছে, কোনো মানে আছে? এই চিন্তা করে যে তিনি ওই শাড়িগুলোকে কিন্তু উঠাইলো, যেগুলো একটু ভালো আছে পরার মতো। চিন্তা করলো যে আমার স্ত্রীর জন্য নিব, চিন্তা করে সে পাশে রাখলো বের করে, মানে যেগুলো একটু ভালো, উপরের গুলা কিন্তু নরম নরম হয়ে গেছে, ভেতর থেকে কতগুলো বের করলো, ঝাড়া দিল, ধুলা পড়লো অনেক। তো
যাই হোক সিন্দুকটাকে সে আবার নামায় দিল, নামায় দিয়ে যখন নাকি সে এরকম এটাকে দেখতেছে, তো কি মনে করে জানি সিন্দুকটাকে একটা ঠেলা দিছে। সে ঠেলা দেওয়াতে এটা মনে হলো ভড় করে সরে গেল, মানে ওই যে সিন্দুকটা মানে সরে গেল, মানে এই যেখানে ছিল সেখান থেকে সরে পেছন দিকে চলে গেল। তো একটু ভয় পেয়ে গেছে মুন্নাফ মিয়ার, বুকটা কেঁপে উঠছে, কিরে সিন্দুক সরে গেল মানে? দেখলো সিন্দুকটা সরে যাওয়ার পরেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে এবং সেই নিচের অন্ধকার ঘুরঘুরটি এবং কেমন জানি একটা মানে স্মেল সেখান থেকে আসতেছে। তো বেশ ভয় লাগছে মুন্নাফ মিয়ার কাছে। সে হাড়ি ওই যে কপিটারে নিয়ে আস্তে করে নিচের দিকে উকি দিল, দিয়ে দেয় কিছু না, সিঁড়ি নেমে গেছে একটা একটা করে। সে অবাক হলো যে এই সিন্দুকটা আমি উপরে মানে টিনের একটা ট্রাঙ্কের মতো বড়, সোজা কথা বড় একটা ট্রাঙ্ক, ওই যে খেলাধুলার জিনিস রাখে মানুষ যে সেরকম বেশ বড় স্কেজের। তো চিন্তা করলো যে এটাকে ঠেলা দিলাম, সরে গেল সুন্দর। তখন তার মাথায় আসলো হয়তো এমন কোনো একটা জায়গায় আমি ঠেলাটা দিছি যেই জায়গাটা ঠেলা দিলেই সরে, মানে দৈবক্রমে ঠেলাটা ওখানে পড়ছে। যাই হোক, সে আবার ভয় পাইতেছে যে সে সিঁড়ি দিয়ে নামবে আবার লেগে না যায়। এর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, খুব তুমুল বর্ষণ হচ্ছে। তো সে চিন্তা করে যে এখানে না নামলে আসলে সে আমার কোনো লাভ হইল না। যাই হোক, সে আস্তে করে আল্লাহর নাম নিয়ে নিচে নামা শুরু করে, বিসমিল্লাহ বলে সে পা রাখে, রেখে আস্তে আস্তে নিচে নামে, কুপিটা সামনে ধরে। তো কুপির আলোতে নিচে আলোকিত হচ্ছে আর সে দেখতেছে যে অন্ধকারটা মনে হয় কেটে তার আলোটা ঢুকতেছে, গোল একটা এরকম বলের মতো আলো তার হাতে। সেটাতে দেখতেছে সে একটা ঘরে ঢুকছে এবং ঘরটার চারপাশ ওরকম মানে পাথর, ওই সময় পাথর আনতো, পাথর দিয়ে রুমের মতো করা ঘরের ভিতরে, এবং ঘরের মধ্যে কয়েকটা এরকম বড় বড় ট্রাঙ্কের মতো রাখা, উঁচু বড় বড় ট্রাঙ্ক। অনেকটা দেখে মনে হয় ওই যে মানুষকে যে ভরে রাখে, সে দেখছে যে ওই যে খ্রিস্টানরা ওখানে কবর দিতে যে এরকম কফিনের মধ্যে ভরে, সেরকম কফিন। সে ডানে একটা, বামে একটা, তার সামনে একটা দেখলো। তো গা একদম তার মানে শিরশির করে উঠলো। সে ভাবলো যে এটা কোথায় ঢুকছি, মানে কফিন রাখা, 3টা কফিন আছে এখানে। তো তার গা শিরশির করতেছে। সে হাঁটতে হাঁটতে একেবারে বাঁ দিকের কফিনটার কাছে গেল, গিয়ে সে খুব মানে কিউরিয়াসিটির থেকে, আর মুন্নাফ মিয়া কিন্তু অনেক সাহসী ছিল, সে কাজ করতো, একলা বাড়িতে থাকতো এরকম, খুব কিউরিয়াসিটির থেকে সে কফিনের ঢাকনাটা সরালো, এখানে ঢাকনা সরালো ঠেলা দিয়ে। বেশ ভারী ঢাকনা সরে গেল। সরে যাওয়ার পর সে ভেতরে দেখতেছে যে কঙ্কাল, একটা কঙ্কাল আছে এবং কঙ্কালটার গায়ে কাপড় জড়ানো, মানে কাপড় পরানো, এবং সে কাপড় মনে হচ্ছে খুব মানে দামি কাপড়, মানে বিদেশি কায়দার স্যুটের মতো কাপড়, এবং খুব সুন্দর সে দেখতেছে। তো কি মনে করে সে ধরলো না, কারণ এই কাপড় তার কোনো প্রয়োজন নাই, সে আবার টেনে দিল। সে মনে করলো এটা জমিদারের কোনো পূর্বপুরুষ বা কারো হয়তো সমাধিস্থল। যাই হোক, এখানে হয়তো কারো সমাধি আছে, কিন্তু কফিনে কেন, এইভাবে কেন? তিনি জানেন যে জমিদার কিন্তু খ্রিস্টান ছিলেন না, এটা তিনি জানতেন। যাই হোক, তিনি হেঁটে গেলেন ডান দিকে দেখলেন যে কফিনটা, সেটা তিনি সরালেন, সেটাও এরকম ঢাকনা দিয়ে সরালেন। সেখানেও দেখলেন যে এরকম খুব দামি সেই সময়কার খুব রাজশিক কাপড় পরা একটা কঙ্কাল উপর রাজশিক কাপড় পরানো, খুব সুন্দর এবং কারুকার্য করা অনেক কিছু। তো বুঝতে পারলেন যে এগুলার যে কাপড়ের মানও অনেক ভালো, এই কারণে এত বছরও তেমন কিছু হয় নাই। এবং সেই যে কফিনগুলো সরাইছে সেটার ভিতরেও খুব সুন্দর দামি চকচকা কাপড়, মানে আসলে উনি বুঝতে পারলেন যেগুলো সাটিন টাইপের কাপড় দিয়ে করা। যাই হোক, তিনি আবার টেনে দিলেন এবং এই যে কফিনগুলো তিনি সরাচ্ছেন, কফিনগুলো কিন্তু অনেক দামি কাঠের। তিনি বুঝতে পারছেন যে এগুলা বিদেশ থেকে মানে এগুলোর উপরে রং করানো, মানে বার্নিশ করানো, আসলে চকচক করতেছে। এবং এই যে নিচের যে আবহাওয়াটা কিন্তু বাইরের মতো স্যাঁতস্যাঁতে না, কেমন শুকনা একটা আবহাওয়া, এরকম করে রাখা। এইবার তার বাকি আছে সামনের যে কফিনটা, সেটা দেখার জন্য। তো তিনি তার সেই কুপি হাতে যাচ্ছেন, তার সারা শরীরে কিন্তু রোম দাঁড়ায় গেছে, কিন্তু কিউরিয়াসিটি তাকে ছেড়ে যাচ্ছে না। তিনি চিন্তা করতে পারতেছেন না যে ঘটনাটা কি, মানে এখানে কেন এরকম সমাধি রাখা। জমিদার বাবু তো আসলে খ্রিস্টানও ছিলেন না, তার এরকম এখানে সমাধি কক্ষ কেন, আর এরকম লুকানো। তো তিনি গেলেন একদম মানে সোজা যে কফিনটা ছিল সেটার দিকে। তো সেটাতে গিয়ে তিনি এই একইভাবে দেখলেন যে কফিন রাখা, কফিনটাকে আস্তে করে তিনি ঠেলা দিলেন। তো ঠেলা দেওয়ার পর সেই কফিনের ঢাকনা সরে গেল। ঢাকনা সরে যাওয়ার পর তিনি জাস্ট উকি দিলেন, আগের কফিনগুলোর মতোই উকি দিয়ে তিনি তার বুকের মধ্যে ধক করে উঠলো, কারণ এইখানে যে কফিনটায় তিনি যেই কঙ্কালটা দেখতেছেন, কঙ্কাল বলতে বডি বোঝা যাচ্ছে শরীরের, কিন্তু সেইখানে সেই কঙ্কালের যে মানে খুলিটা, মাথাটা, সেটা খুলে রাখা,
মানে ওইটার সাথে লাগানো না। এর আগে কিন্তু যে দুইটা দেখছেন সেটার মধ্যে মাথার যে খুলিটা ওখানে সাথেই ছিল, ড্রেসের সাথেই রাখা ছিল, মনে হচ্ছিল যে শুয়ে আছে এরকম। তো এখানে মনে হচ্ছে যে তার খুলিটাকে আলাদা করে কেউ পাশে রাখছে, মানে কফিনটার যে ড্রেসটা পরা এবং একটা মহিলার কাপড় পরা, খুব দামি কোনো শাড়ি, যে শাড়িটা খুবই দামি, তার কুপির আলোতে ঝকমক করে উঠছে, মনে হচ্ছে ঝলসে গেছে সোনালী কালার, মানে স্বর্ণের সুতা দিয়ে তৈরি এরকম। তো মানে তার মানে বুকের মধ্যে ধক করে উঠছে, এবং সেটার মাথার জায়গাটাতে যে তার খুলিটা থাকে, খুলিটা নাই, খুলিটা আলাদা করে রাখা পাশে। খুব অবাক হয়ে গেলেন তিনি, এবং তিনি মানে ভয় পাইছেন, মোন্নাফ মিয়া খুব ভয় পাইছেন। তিনি আরেকটু ঢাকনা সরালেন কিউরিয়াসিটির থেকে, এবং দেখলেন ঠিক সেই কঙ্কালের হাতের জায়গায় যথেষ্ট পরিমাণে গয়না, মানে জড়োয়া, হাতের জড়োয়া, চুড়ি, বড় বড় বালা লাগানো, এবং তার এই গলার যে তার খুলিটা তো খুলে রাখা পাশে, কিন্তু গলার কাছে বড় স্বর্ণের হার একেবারে এই পর্যন্ত নেমে গেছে, কঙ্কালের একেবারে পেটের কাছ পর্যন্ত নামানো, এত এত বড় স্বর্ণের হার এবং এরকম ভারী। তো তিনি এক পর্যায়ে পুরো ডালাটাই সরায় ফেললেন। সরায় দেখলেন যে সেই কঙ্কালের পায়ের উপরও এরকম মানে নুপুর মল পরানো স্বর্ণের এরকম দামি, এবং যে শাড়িটাও সেটা মনে হচ্ছে যে স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা। তো তিনি থরথর করে কাঁপতেছেন এগুলো দেখে, এবং তার কপির আলোতে এগুলো ঝলক দিচ্ছে পুরা। তো মোন্নাফ মিয়া ভাবছিলেন যে তিনি ঢাকনা নামাই দিবেন, কিন্তু তিনি মানে তার প্রচন্ড লোভ হলো যে এত স্বর্ণ গহনা আমি এগুলো রেখে যাব এখানে। তো তিনি কি করলেন, ওই গলার হাড়টাকে ফার্স্টে নিলেন, খুলতে কোনো কষ্টই হলো না, যেহেতু তিনি ওই দেখছেন যে খুলিটা সরা রাখে, এবং তিনি খেয়াল করলেন, তার দেখে মনে হলো যে এখানে যে ঘাড়ের হাড়টা এটা আলাদা করা হয়েছিল, মানে কোনোভাবে এটা মানে এটা আলাদা করেই রাখা হয়েছে মাথাটাকে সেখান থেকে, মানে এটা এই বডিটা যখন রাখা হয়েছে তখন এটা আলাদাই ছিল এরকম। এবং তিনি খুব অবাক হলেন যে শাড়ি যেটা দেখতেছেন, শাড়িটার ঠিক ঘাড়ের কাছ দিয়ে মনে হচ্ছে কালচে হয়ে গেছে স্বর্ণালী রংটা, ওখান থেকে কালচে, পুরো কালচে। তো মনে হলো যে এক সময় এই জায়গায় হয়তো রক্ত ছিল, সেগুলো শুকায় এরকম হয়ে গেছে। তারপরও তিনি স্বর্ণের সে হাড়টাকে খুলে নিলেন, ওখান থেকে খুলে নিয়ে তিনি দেখলেন বেশ ওজন। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, তিনি তাকে যেন লোভ পেয়ে বসছে, আসলে তার অর্থবিত্তের এমন চাহিদা ছিল, আর তার লোভও তাকে অন্ধ করে ফেলছে। সে দ্রুত হাতে তিনি হাড়টা খুলে নিলেন, হাড়টা তুলে নিয়ে পরে একদম খুলে নিয়ে তিনি বাইরে রাখলেন কফিনের। তার মাথার মধ্যে যখন চিন্তা করতেছে এটাকে আমার নিতেই হবে, তিনি চিন্তা করলেন যে না, আমি তো ঝুড়িটা আনি নাই, তখন নিচ থেকে তিনি চিন্তা করলেন যে ঝুড়িও নিয়ে আসতে হবে আমাকে। তিনি ওই তার কুপিটা নিয়ে এক দৌড়ে উপর উঠে আসলেন, উঠে এসে তার ঝুড়িটাও নিয়ে নামলেন, আবার হুড়মুড় করে নিচে নামলেন, নেমে সেই ঝুড়ির মধ্যে সেই হাড়টাকে তুললেন। তিনি হাতের যত বালা চুড়ি ছিল সব খুললেন, পায়ের যে ওখানে ছিল সেটাও খুললেন, খুলে সবকিছু তার ঝুড়িতে রাখলেন। ঝুড়িতে রেখে সেদিন তাকায় চিন্তা করতেছেন শাড়িটা এখন নেবো নাকি। তো পরে চিন্তা করলেন যে শাড়িটার গলার কাছে যে কালচে হয়ে আছে, এইটাকে আমি কি করব, এটা তো কিছু করার নাই। তো তিনি ওই শাড়িটাকে আর নিলেন নাকি মনে করে তিনি আস্তে করে ঢাকনাটা টেনে দিলেন। ঢাকনাটা টেনে দিয়ে তিনি তাড়াতাড়ি তার সেই ঝুড়ি অনেক ওজন হয়ে গেছে, এটা নিয়ে কুপি সহ তিনি উপর উঠে আসলেন। উপর উঠে হাঁপাচ্ছেন, তিনি কি করবেন। তারপর তিনি সেই যে উপরের যে ট্রাঙ্ক ছিল সেটা ধরে টান দিলেন, আসতেছে না, ওইটা আর জায়গা মতো আসতেছে না। তিনি অনেক টানাটানি করলেন, ওইটা আর ওখানে আসতেছে না। তো তিনি আর কোনো চিন্তা ভাবনা না করে যে কয়টা শাড়ি উঠায় রাখছিলেন ট্রাঙ্ক থেকে, সেগুলো এটার মধ্যে নিয়ে, এই ঝুড়ির মধ্যে নিয়ে তিনি বের হয়ে আসলেন ওখান থেকে। বাইরে এসে দেখেন যে বৃষ্টি অনেকটা কমে গেছে, মানে বৃষ্টি ওরকম নাই, বৃষ্টি হালকা হালকা পড়তেছে, টিপ 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 হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু মেঘ ডাকাটা মেঘ মাঝে মাঝে গুড়গুড় করতেছে। চিন্তা করলেন যে আমাকে এখন যেতে হবে। তিনি কুপিটা নিভাই ফেললেন, তিনি কোদালটাকে হাতে নিয়ে আর ঝুড়িটাকে মাথায় নিয়ে রওনা দিলেন, বের হয়ে গেলেন। এর মধ্যে হালকা হালকা বৃষ্টি টিপ টিপ পড়তেছে। তো তার ঘাড়ে যে গামছা ছিল সেটা দিয়ে তিনি তার ঝুড়িটাকে পেঁচায় নিয়েছেন উপর থেকে, আর তিনি আসতেছেন। তো তিনি যখন নাকি জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন, তখন তিনি হঠাৎ শব্দ পেলেন, মনে হলো যে সাপের শব্দ, সাপ যেমন ফোঁসফোঁস করে সাপের শব্দ তিনি শুনেছেন, জাত সাপ গ্রামে বলে, সাপের শব্দ, এবং একটা না একাধিক জাত সাপের ফোঁসফোঁস শব্দ আসতেছে। তো তিনি ভয়ে ভয়ে দৌড়ানো শুরু করলেন,
দৌড়াতে দৌড়াতে মূল রাস্তায় উঠে আসলেন, উঠে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে 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 এক সময় তিনি বাসায় চলে আসছেন। তার বাসায় এসে তিনি তার ঘরের মধ্যে মানে তার ঝুড়িটা ফেলে তিনি ঢুকলেন, ঢুকে হাঁপাচ্ছেন, মানে বসে পড়ছেন, তার দরজায় চাপায় রাখছিলেন, বসে পড়ছেন। অনেকক্ষণ তিনি দম নিলেন, দম নিয়ে তিনি অলরেডি ভিজে গেছেন, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ভিজে গেছেন। তো তিনি তাড়াতাড়ি গিয়ে তার বাসার মধ্যে যে কুপি ছিল সেটাকে জ্বাললেন, জ্বেলে তার স্ত্রীর কাছে গেলেন, যে বললেন যে বউ তুমি কেমন আছো বলে তিনি হাত ধরে এরকম টানতেছেন। দেখে যে তার স্ত্রী কোনো সাড়া শব্দ করতেছে না, মানে তিনি অবাক হয়ে গেলেন, সাড়া শব্দ করছে না। তিনি স্ত্রীর চোখের দিকে মুখের দিকে তাকালেন, দেখুন তার স্ত্রী চেয়ে আছে সামনে, মানে একেবারে তার দিকে চেয়ে আছে, স্থির দৃষ্টি, মানে দৃষ্টিতে কোনো স্পন্দন নাই। তিনি কেন জানি বুঝে গেলেন যে তার স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে। তো তার বুকটা একদম মানে হাহাকার করে উঠলো, তার মানে বুকটা ফেটে গেল। তিনি চিৎকার করে কান্না করলেন, অনেকক্ষণ চিৎকার করে কান্না করলেন, তার কান্না শোনার কেউ ছিল না। তো তিনি কাঁদতে কাঁদতে একবারে শেষ হয়ে গেলেন। যার জন্য তিনি এত কষ্ট করলেন, এত জায়গায় গেলেন, সেই স্ত্রী নাই। তো খুব কষ্ট পেলেন, কাঁদলেন, ওখানে বসে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি প্রায় জ্ঞান হারায় ফেললেন, এরকম একটা অবস্থা। তো তারপর যখন তার কান্না থামলো, তখন তিনি চিন্তা করলেন যে আমি এখন কি করব। তিনি উঠলেন, উঠে যেতে দেখলেন যে সেই যে ঝুড়িটা আনছেন ওইটা রেখে দিয়েছেন সামনে। তো ওইটাকে এনে তিনি তার খাটের তলে ঢুকেলেন। তারপরও, কারণ তিনি জানেন মানুষজন আসবে। সকালবেলা হলো, তিনি নিজেই গিয়ে খবর দিলেন মানুষকে যে তার স্ত্রী রাতের বেলা এরকম মারা গেছে। তো মানুষজন আসলো, এসে তার স্ত্রীর জানাজা হলো। তিনি জানাজা পড়লেন, পড়ার পর তাকে সান্ত্বনা দিল মানুষজন। অনেকে বলল যে তুমি একাই বাসায় আর কি থাকবা, তোমার তো খারাপ লাগবে। তো তিনি কোনো কথা বলতে পারতেছেন না, তিনি কাউকে বলতেও পারতেছেন না যে তিনি কালকে রাতে টাকা বা পয়সা জোগাড় করার জন্য কোথায় গেছিলেন, এটাও কাউকে বলতে পারতেছেন না। তার মনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ভাব চলে আসছে এবং বুকটা ভেঙে যাচ্ছে, মুচড়ায় যাচ্ছে। তার মনে হচ্ছে যে তিনি পৃথিবীতে না থাকলেই ভালো হতো। তেমন চিন্তা করতে করতে তার সাথে মানুষজন ছিল, প্রায় সন্ধ্যা পর্যন্ত 2-1 গ্রামের মানুষ ছিল। তারপর তারা বিদায় নিল তাকে একা করে, তার জন্য খাবার দাবার দিয়ে গেছে গ্রামের মানুষ। তো তিনি একা একা বসে আছেন, অনেকক্ষণ অসাড় হয়ে বসে আছেন। এক সময় ক্লান্তিতে ঘুমায় গেছেন ঘরের মধ্যে। এই সময় তার মানে কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, মানে বেশ ডিপ ঘুমেছিলেন, ক্লান্ত অবস্থায়। তো কালকের থেকে এরকম একটা পরিশ্রম করছেন, তারপরে এরকম শোক গেছে। এর মধ্যে তিনি হঠাৎ মনে হলো তার বাসার আশেপাশে নুপুরের শব্দ শুনতেছেন, মানে পায়ের মধ্যে যদি ভারী নুপুর পরে কেউ আসে, ছপ 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 এরকম শব্দ হচ্ছে। তিনি ঘুমের মধ্যে শুনতেছেন যে নুপুরের শব্দ হচ্ছে। তিনি এক পর্যায়ে তিনি চিন্তা করতেছেন যে এই শব্দ কোত্থেকে আসতেছে। তার স্মৃতিতে ভাঙা ভাঙা আসতেছে তার স্ত্রী এক সময় পায়ে ওই তিনি কিনে দিয়েছিলেন, ওই যে মলের মতো কিনে দিয়েছিলেন, মানে চিকন নুপুরের মতো। সেটা অবশ্যই এরকম ভারী ছপছপ হতো না, চিকচিক করে ছোট ছোট এরকম বলের মতো ছিল, শব্দ করতো। আবার মাদুলির মতো ছিল, এগুলোতে শব্দ করতো। তার স্ত্রীকে বিছা কিনে দিয়েছিলেন, সেটা শব্দ করতো। সেই ছিন ছিন শব্দগুলো তার কাছে রিলেট আসতেছে। তো তিনি ভাঙা ভাঙা দুঃস্বপ্নের মতো এরকম চিন্তা করতেছেন। এর মাঝে তার ঘুমটা ভেঙে গেল। তিনি তাকালেন, দেখলেন ঘর অন্ধকার। তার মানে ঘরের দরজা বন্ধ, সামনে কেউ নাই। তো তার একটু ভয়ই লাগলো, তিনি একা। তিনি বুঝতে পারলেন যে তিনি একা, তার স্ত্রী নাই এখানে। হঠাৎ তিনি শব্দ পেলেন তার ঘরের বাইরের যে অংশটা, উঠানের মানে বারান্দার মতো, ওইটাও দরজা লাগানো, ওইখানে ছপ ছপ শব্দ আসতেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, মানে বলার মতো না, এটা কোনো খুব দামি কোনো সুগন্ধির ঘ্রাণ হবে। ওখানে হাঁটতেছে তার ওই জায়গাটায়। হঠাৎ করে তিনি একটা ভারী নারী কণ্ঠ শুনলেন, মুন্নাফ মিয়া। তো তিনি সাথে সাথে মানে 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 কুকড়ে গেলেন ভেতরে, যে এইরকম অভিজাত ভারী কণ্ঠে তাকে মুন্নাফ মিয়া বলে কে ডাক দিল, কর্তৃত্বের সুর। তিনি নিজের অজান্তে বলে উঠলে, জি। বলে, কালকে যা করছো খুবই খারাপ জিনিস করছো, তুমি আমার সব জিনিস নিয়ে আসছো, আমাকে এইভাবে অপমান কেউ করে নেই, এমনকি তোমাদের জমিদার বাবুও না। সে আমাকে আমার একটা দোষের জন্য শাস্তি দিয়েছিল, সেটা আমি মেনে নিছি। তবে তোমাকেও আমি মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে চূড়ান্ত অপমান করো নাই। সেটা যদি করতা তাহলে তোমার নিস্তার ছিল না। যাক, তুমি অভাবী মানুষ, কষ্টে করছো, ভালোবাসায় করছো, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু যদি তুমি এই অর্থ তোমার বিলাসিতার পিছনে ব্যয় করো, তাহলে তুমি সেদিনই শেষ হয়ে যাবা। এতটুকু কথা বলেই কোনো সাড়া শব্দ নাই হয়ে গেল ওখান থেকে। মুন্নাফ মিয়া প্রচন্ড ভয় পেলেন।
তিনি চিন্তা করলেন কে কথা বললো তার সাথে, এরকম অভিজাত নারী কণ্ঠ তার ঘরের মধ্যে কোত্থেকে আসলো। তিনি ভয় থরথর করে কাঁপতেছেন। আস্তে আস্তে সুগন্ধিটাও মিলাই গেল, এক সময় সুগন্ধিটা নাই, দুপুরের শব্দও নাই। এর মধ্যে ভোরবেলা দূর থেকে আজানের শব্দ আসলো। মোন্নাফ মিয়া উঠলেন, উঠে দেখলেন যে কেউ নাই, তার ঘরের মধ্যে কোনো সারা শব্দ নেই, কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা কি স্বপ্ন ছিল, আমি স্বপ্নে দেখছি কিছু। তো তিনি খুঁজে দেখলেন যে তার সেই ঝুড়ি জায়গা মতোই রাখা আছে, তার বিছানার নিচে কাপড় দিয়ে পেঁচানো, এবং সেটার ভিতরে সেই স্বর্ণালঙ্কারও আছে। মোন্নাফ মিয়া চিন্তা করলো যে আমি কি এগুলো রেখে আসবো জায়গা মতো, আমার তো এই টাকার আর প্রয়োজন নাই, এগুলো তো আমি করছিলাম আমার স্ত্রীর চিকিৎসার জন্য, তখন আমার টাকার দরকার ছিল, এখন তো টাকার দরকার নাই। কালকের সেই কণ্ঠস্বরও মনে পড়লো, তার বিলাসিতার জন্য খরচ করা যাবে না। তো মোন্নাফ মিয়া বিলাসী মানুষ এমনিও ছিলেন না, কিন্তু তিনি চিন্তা করলেন যে তারপরও আমার অবস্থার উন্নতি হতে পারে, আমি এগুলো রেখে আসা লাভ কি, অন্য কেউ হয়তো একদিন পাবে, নিয়ে যাবে। তো মোন্নাফ মিয়া তখন করলো কি, সেই ঝুড়ি নিয়ে সে এলাকার থেকে চলে গেল, মানুষকে দেখালো যে সেখান থেকে চলে যাচ্ছে, কারণ সে জানে আশেপাশে কোথাও বিক্রি করলে অনেক প্রশ্ন আসবে, অনেক কিছু। তো গ্রামের মানুষ মনে করলো যে মোন্নাফ মিয়া হয়তো যাচ্ছে, তার স্ত্রী নাই, সে একা একা এখানে থাকতে পারবে না। সে মানুষকে জাস্ট বললো যে আমি যাই আমার আত্মীয়র বাড়ি, অন্য জায়গায় যাই, আসবো আবার ফিরে আসবো, এগুলা বলে সেখান থেকে চলে যায়, একটা ব্যাগ ট্যাগ গোছায় চলে যায়। তো মানুষজন তাকে বলে তোমার ভিটা বাড়ি কে দেখবে, সে বলে আমি ফিরে আসবো এক সময়, কিছুদিনের পরেই ফিরে আসবো, এই বলে সে ওখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় সে একটা পোটলা গোছায় তার জিনিসপত্র, ওই যে সোনা দানা পাই সেগুলো নিয়ে যায়। তো তার নিতন্ত যে গরিবী হালাত, এটা দেখে কেউ তাকে নিয়ে চিন্তাও করে না যে সে কি নিয়ে এখান থেকে যাবে, কই যাবে। সবাই মনে করে যে তার স্ত্রী মারা গেছে, তার মন খারাপ, সে একলা থাকতে পারতেছে না, এর জন্য হয়তো যাচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকার চেষ্টা করবে। তো মোন্নাফ মিয়া আসলে চলে যায় তাদের ওখান থেকে কাছাকাছি যেই একদম যেই শহর আছে, সেই জায়গাটা একটু শহরের জায়গা, যেখানে বড়, মানে গ্রামের থেকেও একটু বড়, যেটা শহরের কাছাকাছি, পুরো শহর বলা চলে না, সেই সময় সেগুলোকে মনে হয় বলতো মহাকুমা বা কিছু এগুলো বলতো আর কি। যাই হোক, সেখানে যায়। তো সেখানে গিয়ে সে বোঝে যে সেই অলংকার সে একবারে বিক্রি করতে পারবে না, সে অল্প অল্প করে বিক্রি করা শুরু করে। এবং সে যে বিক্রি করে, সেইখানকার যে সোনার দোকানদার, সেও তাকে বলে তুমি কোথায় পাইছো। তো সে বলে যে আমি জমিতে পাইছি, এরকম। সে সপ্তাহ দেখায় না, বলে আর কি কি পাইছে, বলে আর কিছু পাইনি। তো সেখানে সে বিক্রি করে একটা জিনিস, সেখান থেকে তাকে অর্থ কিন্তু পুরো দেয় না, অল্প দেয়। তো সে সেই অর্থ পেয়ে মনে করে যে আমাকে তো আসলে ঠকাইছে, সে বুঝে যে এই এত দামি জিনিস দিয়ে এতটুকু জিনিস পেলাম। যাই হোক, তার হাতে টাকা পয়সা আসে কিছু, এই টাকা নিয়ে সে চলে যায় সেখান থেকে মূল শহরে। তো সেখান থেকে মূল শহর বলতে তখনকার সময় কলকাতা শহর। তো সেখানে যায়, সেখানে গিয়ে সে তার বাকি জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বর্ণের দোকানের কাছে বিক্রি করে, এবং সবার কাছে একই সে গল্প বলে যে সে কৃষক ছিল, সে এরকম কাজ করতো, তার ইসে পাইছে। এরকম করতে করতে সে বেশ অনেক টাকা পয়সা বানিয়ে ফেলে, তার কাছে বেশ টাকা পয়সা হয় মোন্নাফ মিয়ার। এবং এই টাকা পয়সা নিয়ে সে ব্যাক করে এক সময়। তো ব্যাক করার পরে সে যখন তাদের গ্রামের এলাকায় ব্যাক করতেছে, সবাই অবাক যে মোন্নাফ মিয়া এত মানে ভালোভাবে ব্যাক করছে টাকা পয়সা নিয়ে। সে ব্যবসা দেয়, নদীর পাড়ে সে ব্যবসা খুলে তার ওখানে দোকান আড়ত এগুলো দিয়ে ফেলে, মোটামুটি টাকা পয়সা হয়। কিন্তু সেই টাকাগুলোকে তিনি মোটামুটি মোন্নাফ মিয়া মানুষকেই দেয়, দান খয়রাত করতে থাকে। তখনও তার মন মানসিকতা ওরকম হয় নাই, তিনি নিজে বিলাসী তেমন কিছু করতেছেন না, স্বাভাবিকভাবে মানুষ কিনতেছে। মানুষ মনে করো মোন্নাফ মিয়া এত অর্থবিত্ত পেল কোথায়, অনেককে কাজ টাজ দেন আর কি তিনি। তো মানুষজন অবাক হয়, কিন্তু আসলে তাকে কেউ জিজ্ঞেস করে কোনো সদুত্তর পায় না। মোন্নাফ মিয়া বলে আছে আমার আত্মীয় স্বজন এরকম ধনী ছিল, তাদের অনেকে চলে গেছে, তারা আমাকে দিয়ে গেছে তাদের জিনিসপত্র। তো যাই হোক, মানুষ এতটা ওইভাবে সিরিয়াসলি নেয় না। তো মোন্নাফ মিয়া এরপরে আস্তে ধীরে সে যখন নাকি ব্যবসা দিয়ে বসছে নদীর পাশে একটা এরকম আড়তের মতো দিয়ে, সেখানে সে একটু বিলাসী জীবনযাপন শুরু করে, মানে তার মধ্যে বিলাস আসা শুরু করে। সে সুন্দর বসে ওখানে বৃষ্টি দেখতো, নিজের মতো বসে তামাক খেত, এবং দামি দামি কাপড় চোপড় কেনা শুরু করলো। তো এইগুলো যখন শুরু করলো মোন্নাফ মিয়া, তখন সে দিনে দিনে স্বপ্নে দেখতো, দূর থেকে তাকে কেউ স্বপ্নে বলতেছে, আবছা একটা অবয়ব, যে মোন্নাফ মিয়া তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, তুমি বিলাসে টাকা নষ্ট করতেছো, তোমাকে কিন্তু শেষ করে দিব। তো মোন্নাফ মিয়া এগুলো দুঃস্বপ্ন দেখতে, এবং সে উঠে মনে করতো যে ওই যে সে কণ্ঠস্বর শুনছিল সেইটারই মানে কোনো ভাইব তার জীবনে আসতেছে, বা সে হয়তো সেই জিনিসটাই অবচেতন মনে লালন করে, এর জন্যই মনে হয় সে স্বপ্ন দেখে। যাই হোক, সেগুলোকে সে ইগনোর করলো। ইগনোর করতে করতে মোন্নাফ মিয়ার কিছু সাথে সাঙ্গপাঙ্গ হলো, তারা এসে তার সাথে সময় কাটায়, গল্প করে। তারা ওখানে তার একটা ছোট্ট ঘর হয়েছিল, সেখানে বসে আড্ডা দিত, গল্প করতো, ভালো জীবন। মানে যেহেতু তার ব্যবসা হয়েছে, ব্যবসার থেকে লাভও আসতেছে, লাভের টাকা দিয়েও সে অনেক খরচ করতেছে। এরকম করতে করতে সেই দান খয়রাত তো করতেছে, সেটার থেকে তার
কমেও গেছে সেই দান খয়রাতের পরিমাণ। এবং এই সময় মোন্নাফ মিয়ার কাছে আসে যে ওই সময়কার ধনী মানুষরা নাকি নৌকা বানাতো, বড় বড় নৌকা, এবং সেই নৌকা নিয়ে তারা নদীতে যেত, প্রমোদে ঘুরতো, এবং সেখানে গিয়ে তারা দেখা যেত ভালো একটা সময় কাটাতো। সেখানকার বিভিন্ন জায়গা ছিল, সেখানে নাচের মানুষ পাওয়া যেত, তাদেরকে নৌকায় এনে নাচের ব্যবস্থা করতো। তো মোন্নাফ মিয়ারে এরকম বুদ্ধি দেয় সাথের যারা আড্ডা দেওয়ার মানুষ, তাদের একজনের বুদ্ধিতে তিনি একটা নৌকা তৈরি করেন, খুব সুন্দর করে নৌকা তৈরি করেন। তাদের গ্রামের এবং তাদের গ্রামের কাছের গ্রাম থেকে ভালো কারিগর এনে ভালো কাঠ দিয়ে সে নৌকা বানান, এবং সে নৌকা তৈরি করে, নৌকা একেবারে তৈরি পরিপাটি নৌকা, এবং তার সাথে কয়েকজন সঙ্গী সাথী ওঠে, ধনী মানুষ, এবং এদেরকে নিয়ে তিনি নৌকা নিয়ে প্রমোদে বের হন যে তিনি যাবেন এবং অমুক জায়গায় যাবেন, সেখানে যে তারা থাকবেন, ঘুরবেন, সেখানে নাচ দেখবেন, সেখানে আছে সেখানকার নৃত্যখানা, যেটাকে বালাখানা বলে, সেটা আছে, সেখানে যে সময় কাটাবেন, তারপর তারা নৃত্যশিল্পী নিয়ে নৌকা আসবেন, নাচ দেখবেন, এরকম। তো মোন্নাফ মিয়া বের হয়ে যান নৌকা নিয়ে, এবং তিনি তার সেই প্রমোদে বের হন। তিনি এতদিনে অনেক পরিবর্তিত মানুষ হয়েছেন, এবং তার মধ্যে আগের সে সহজ সরল মোন্নাফকে পাওয়া অনেক কঠিন। তো তিনি গেছেন সেখান থেকে ঘোরাফেরা করে আসছেন। এসে তিনি রাতের বেলা তার ওখানে নাচের আয়োজন হয়েছে, তার বড় নৌকার মধ্যেই সেখানে তারা সেই তাদের যে জলসা ঘর সেটা বানিয়েছিল, সেখানে নাচ দেখলেন। নাচটা দেখে মোন্নাফ মিয়া হালকা পাতলা তখন নিজের মতো সুরা খাওয়া শুরু করছেন। তো খেয়ে এসে তিনি রাতের বেলা শুতে আসছেন তার ঘরে। তো শুতে আসছেন, সেই রুমের মধ্যে ছোট সুন্দর পিদিম জ্বালানো, তার যে কর্মচারী জ্বালাই দিয়ে গেছে, সুগন্ধি রেখে দিয়ে গেছে। তো তিনি ঘরে সবাইকে বিদায় দিয়ে তিনি যখন আসছেন চেঞ্জ করতে, তার ঘরের দরজা লাগায় নিজে কাপড় চেঞ্জ করে যখন ঢুকছেন, মানে তিনি বিছানায় যাবেন, তখন দেখছেন তার বিছানায় কে যেন একজন বসে আছে। এই আবছা পিদিমের আলোতে তিনি দেখতেছেন কে একজন বসে আছে, এবং ঘোমটা টানা, মাথার উপর ঘোমটা দেয়া। তো তিনি মনে করলেন যে হয়তো সেই নৃত্যশিল্পীদের কেউ, যে নৃত্যশিল্পী আনা হয়েছে এখানে, যে সে হয়তো বসে আছে। তো তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার তো আসলে জীবনটা একলা কাটতেছে, আমার বিয়ে শাদীও করা দরকার, দেখি চিন্তা ভাবনা করি। এই চিন্তা করে কাছে গেলেন, যে বললেন যে আপনি এখানে আমার ঘরে? কোনো উত্তর নাই। তো তিনি আর কথা না বলে তার মাথার উপরে ওড়না ছিল এরকম ঢাকা, সেটাকে হাত দিয়ে সরালেন মুন্নাফ সরায় দেখলেন যে সেখানে সে যে বসে আছে তার মাথা নাই, তার মস্তকবিহীন একটা মানুষ বসা, একটা নারী বসা, এবং খুব দামি শাড়ি পরা। সেই শাড়িটা, তিনি যে মাথার যে ওড়নাটা উঠাইছেন, সেটার ওঠানোর পরে তার যে শাড়ি, এটা চমকে উঠছে তার সেই পিদিমের আলোতে, ঝকঝক করতেছে। তার কাছে মনে হলো এই শাড়িটা তিনি আগে দেখছেন। কোথায় দেখছেন কয়েক সেকেন্ড মনে করতে না পেরে তিনি বুঝতে পারলেন যে এই শাড়িটাকে তিনি দেখছিলেন সেই যে কফিনের ভেতরে। তো তিনি থরথর করে কাঁপা শুরু করলেন, দেখলেন যে সেই যে মানুষটা বসেছিল সে উঠে দাঁড়ালো, তার কিন্তু মাথার অংশটা নাই, দাঁড়ালো। তিনি খুব অবাকভাবে একটা কণ্ঠ শুনলেন চারপাশ থেকে। কণ্ঠটা কিন্তু ওখান থেকে আসতেছে না কেন, যেহেতু মাথা ওখানে নাই। বলতেছে যে তোকে বলছিলাম যে তুই আমাকে অপমান করিস নাই বলে তোকে ছেড়ে দিছি, কিন্তু তুই যখন বিলাসী হবি তখন তোকে শেষ করে দিব। এই বলে নাকি সেই যে শরীরটা মোন্নাফ মিয়ার দিকে এগিয়ে আসে কয়েক পা। তো মোন্নাফ মিয়া নাকি তখন প্রচন্ড ভয় পান, এবং একই সাথে একই মানে কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রচন্ড ডিপেন্ডেন্ট হন, মানে প্রচন্ড রকমের মানে মনের মধ্যে তার আত্মদহন হয়। তো তিনি নাকি সাথে সাথে ওখানে পড়ে যান। পড়ে গিয়ে নাকি তিনি বলেন যে আমাকে মাফ করে দিয়েন, আমি ভুল করছি। আমি ওই দিনই ভুল করছিলাম যেদিন নাকি আপনার এখান থেকে জিনিসপত্র নিয়ে আসছিলাম, আর ওইটাই হয়েছিল আমার চরম ভুল। আমার ওই ভুলে পা দেওয়া উচিত হয় নাই, আর আমার উচিত ছিল ওই দিনই ওই জিনিসপত্রগুলো ওখানে রেখে আসা। আমার জীবনে ভালো কিছু তো হয় নাই। সে নিজে নিজে নাকি তখন তার আত্মদহন হতে থাকে। তিনি নাকি বলেন যে আমার নিজের জন্যই আমি ভুল করছি, আমি আর কখনো শান্তিও পাইনি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আজকের মতো মাফ করে দেন। আমি এখান থেকে চলে যাব, আর আমার সবকিছু আমি দিয়ে দিব মানুষকে। তো তখন নাকি মোন্নাফ মিয়া এগুলো বলতে বলতে চোখ বন্ধ করে ফেলেন, এবং তারপরে তিনি মানে তার হুঁশ ছিল না। যখন তার হুঁশ ফেরে তখন দেখে দিনের বেলা তার ওখানে দরজা নক করতেছে মানুষ তার নৌকার ঘরে। তো তিনি উঠে তিনি রাতের সব কথা মনে করেন, এবং তিনি একবার ভাবেন যে তিনি কি আসলে তার ওই সময় কোনো রকমের বিভ্রম হয়েছিল বা কিছু,
কিন্তু না, তিনি কিন্তু ফিল করতে পারেন যে আসলেই রাতের বেলা এরকম কিছু তিনি দেখছেন, এবং তিনি বুঝতে পারেন যে তিনি যদি এইভাবে জীবনযাপন করতে থাকেন তার কোনো একটা ক্ষতি হবেই। তো মুন্নাফ মিয়া নাকি তখন ওই নৌভ্রমণ থেকে তাড়াতাড়ি ফিরে আসে এবং এসে তার এই নৌকা ইত্যাদি যা আছে এগুলো সবগুলো নাকি তিনি বিক্রি করে দেন। বিক্রি করে সেই অর্থবিত্ত তিনি ওখানকার যারা নাকি দরিদ্র মানুষ, যাদের নিডস আছে, প্রয়োজন আছে, অসুস্থ মানুষ, তাদের প্রয়োজনে তিনি সেগুলো দান করে দেন সেই জিনিসপত্র। এবং তিনি যে এখানে যে ব্যবসা বাণিজ্য করছিলেন সেখানে যারা চাকরি বাকরি করতো, কাজ করতো, সবার মধ্যে নাকি ভাগ করে তিনি এগুলো লিখে দেন এবং লিখে দিয়ে যত সামান্য কিছু অর্থবিত্ত নিয়ে তিনি তার সেই পুরনো ভিটায় ফিরে যান। তো সেখানে গিয়ে দেখেন যে খুব খারাপ অবস্থা, ভিটার অবস্থা কেউ তো আর দেখে না। তো সেটারে তিনি টুকিটাকি নিজে হাতে আবার ঠিকঠাক করেন, নিজেই কৃষি কাজ আবার শুরু করেন এবং নিজে ওখানে থাকা শুরু করেন আস্তে আস্তে, এবং পুরোপুরি ধার্মিক টাইপের মানুষ হয়ে যান। তো এরপরে তার কাছে যারা আসতো, তিনি তার জীবনের ঘটনা তাদেরকে বলতেন, যারা তার কাছে আসতো, গল্প করতো তার সাথে। তার কিছু বন্ধু বান্ধব হয়েছিল এবং যিনি ধর্মকর্ম করতো তার সাথে কিছু মানুষও একসাথে এই চর্চা করত। তো তাদেরকে তিনি বলতেন যে তিনি কি ভুল করছিলেন, তার এই জীবনের ঘটনাটা বলতেন। এবং এইভাবেই মুন্নাফ মিয়ার দিন চলে গেছিল। তো এক পর্যায়ে তিনি বৃদ্ধ বয়সে তিনি তাকে আর মানুষজন দেখতো আর কি গ্রামের। তো এইভাবেই তিনি চলে যান ওখান থেকে। এই হচ্ছে মুন্নাফ মিয়ার ঘটনা। তো মুন্নাফ মিয়ার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। এটা যদিও একটা গ্রামের লেজেন্ড, কিন্তু আমার কাছে মনে হয় এখানে শিক্ষণীয় ব্যাপারও আছে, আর বেশ ইন্টারেস্টিং ঘটনাটা। তো আমি চাই আপনারাও যারা এরকম গ্রামগঞ্জের কিছু লেজেন্ড জানেন বা আপনাদের এলাকার কোনো লেজেন্ড জানেন, সেগুলো আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। আমার কাছে কিন্তু বেশ লাগে। আর যদি সেই লেজেন্ডটি মানসম্মত হয় অবশ্যই আমরা তা শেয়ার করে ফেলবো। এছাড়াও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে ব্যাক করব অদ্ভুতুরে এবং থার্সডে নাইট ফেয়ার নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতুরে শুনতে পায়। আর আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbwootore@gmail.com। আর যারা আমাদেরকে শুধুমাত্র ইউটিউবে শোনেন তারা কিন্তু চেক করে দেখতে পারেন, আমাদের অদ্ভুতুরের একটা ফেসবুক পেজ আছে, একটি ফেসবুক গ্রুপ আছে। এছাড়াও আমাদেরকে খুঁজে পাবেন আপনি ইনস্টাগ্রামে, এক্সে। তো আপনারা চেষ্টা করবেন সব জায়গাতেই আমাদের সাথে সংযুক্ত থাকতে, সেক্ষেত্রে আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সময় মতো। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি।